অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্কিং। আমরা যখন আমাদের ওয়েবসাইটের জন্য এসইও করি তখন সাধারণত এসইওটা 3 রকমের হয়ে থাকে: টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। টেকনিক্যাল এসইওটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে টেকনিক্যাল যে ইস্যুসগুলো থাকে, যেমন robots.txt, ওয়েবসাইটের স্পিড, ক্রল করতে পারছে কি না, ইন্ডেক্সেশন এক্সেট্রা, রাইট? অন পেজটা হচ্ছে আমাদের পেজের যে মেটা ডেটাগুলো আছে, সাচ এস মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, আমাদের কন্টেন্টস, আমাদের কিওয়ার্ডস, এগুলো সব ঠিকঠাক আছে কিনা, এগুলো হচ্ছে আমার অন পেজ এসইওর কাজ। অফ পেজ এসইওটা হচ্ছে আমার ওয়েবসাইটের বাইরে গিয়ে আমার ওয়েবসাইটের জন্য যে অথরিটিটা আমরা বিল্ড করি সেটাকে বলা হচ্ছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও। সো অফ পেজ এসইওকে আমরা ব্যাক লিঙ্কিং বলতে পারি বা লিঙ্ক বিল্ডিংও বলা যেতে পারে। ঠিক আছে, এখানে বেসিক্যালি কাজ হচ্ছে আমরা আমাদের রেলিভেন্ট কোনো ওয়েবসাইটের কাছ থেকে কিছু লিঙ্কস গ্যাদার করছি, সাচ অ্যাজ ধরেন আমরা ধরি artings.com এবং goodhousekeeping.com, এটা দুটো ওয়েবসাইট। সো লেটস সে এটা আমাদের ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট এ থেকে আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কসগুলা গ্যাদার করি সেগুলা অফ পেজ এসইও বা ব্যাক লিঙ্কিং। অফ পেজ এসইও বা ব্যাক লিঙ্কিংয়ে যে বেনিফিটটা হয়, আমরা গুগলকে সিগন্যালস পাঠাতে পারি বা গুগল সিগন্যালস পায় যে আমরা কীরকম অথরিটি ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছি। ইন সিম্পল ওয়ার্ডস, আমরা যে আউটসাইড ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড আছি, ভালো ভালো প্লেসের সাথে আমরা কানেক্টেড, সেই বিষয়টাকে আমরা গুগলকে রিচ আউট করি। সো ধরেন আর্টিংস ওয়েবসাইটের কোনো কন্টেন্টে যদি এরকম কোনো লিঙ্ক থাকে, এরকম কোনো এক্সটার্নাল লিঙ্ক থাকে যেটা রিডাইরেক্ট করবে আমাদের ওয়েবসাইটে, সেটা হচ্ছে আমাদের জন্য ব্যাক লিঙ্কিং এবং আর্টিংসের জন্য একটা এক্সটার্নাল লিঙ্কিং। ঠিক আছে, ডু ফলো যেটা, হ্যাঁ। সো এটাতে বেনিফিট কি হয়? দুইটা বেনিফিট হয়। একটা হচ্ছে আর্টিংস থেকে আমরা কিছুটা অথরিটি আমাদের ওয়েবসাইটে পাচ্ছি এবং আর্টিংসের কিছু অডিয়েন্সও আমরা আমাদের ওয়েবসাইটে জেনারেট বা রিডাইরেক্ট করে নিতে পারছি। সো এই অফ পেজ এসইওটা যদি একটা গাড়ির কম্প্যারিজন করি আমরা, তাহলে ধরেন হচ্ছে যে এই অন পেজ বা টেকনিক্যাল পার্টটা হচ্ছে আমার একটা গাড়ির মানে ইন্টেরিয়র বা এক্সটেরিয়র, জাস্ট গাড়ির পার্টস। বাট অফ পেজটা হচ্ছে আমার মেন ইঞ্জিনটা, যেটা আমার গাড়িটাকে গতি দেয়। আমার ওয়েবসাইটটাকে যে গতি দিবে বা আমার ওয়েবসাইটটাকে যে র্যাঙ্কিংয়ে আনবে, সেটার মূল কাজটাই করে হচ্ছে এই ব্যাকলিঙ্কিং। সো আমি যত বেটার ব্যাকলিঙ্কস তৈরি করতে পারবো বা যত বড় ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্কস তৈরি করতে পারবো, আমার র্যাঙ্কিং করার চান্সেসটা তত বেড়ে যায়। এখন আমি যে কোনো ওয়েবসাইটের সাথে আসলে লিঙ্কিং বা ব্যাকলিঙ্ক তৈরি করলে হয় না, আমার কন্টেন্টের সাথে রেলিভেন্ট যে সকল ওয়েবসাইট বা যে সকল পেজেস আছে সেখানে আমাকে মূলত কানেকশনটা বা ব্যাকলিঙ্কসগুলো তৈরি করতে হয়। ঠিক আছে, সো আমরা যদি একটু স্লাইডে ফেরত আসি আমাদের, সো একদম বইয়ের ভাষায় যদি বলি যে হোয়াট ইজ অফ পেজ এসইও? অফ পেজ এসইও refers to all the activities you do outside of your website to improve its visibility, authority and ranking in search engines. The goal is to show Google and other search engines that your website is trustworthy, popular and relevant. এই কথাটার পুরো মানে বুঝতে পেরেছি? বেসিক্যালি হচ্ছে আমাদের টার্গেট একটাই, গুগলকে বোঝানো যে আমাদের অথরিটি আছে, আমাদেরকে ট্রাস্ট করা যেতে পারে এবং আমরা এনাফ পপুলার আমাদের রেলিভেন্ট ফিল্ডে। ঠিক আছে, অফ পেজ এসইওটা কেন ইম্পর্টেন্ট? লেটস সে আমি যদি জাস্ট আমার একটা বিজনেসের ইন্টেরিয়রকে সুন্দর মতো গুছিয়ে রাখি, আমি কিন্তু এক্সপেক্ট করতে পারবো না যে আমার ওয়েবসাইটে এনাফ অডিয়েন্স, আমার বিজনেসে কাস্টমার এমনি হাওয়াতে বা আকাশে বাতাসে চলে আসবে। আমাকে অবশ্যই আউটসাইড অফ মাই বিজনেস গিয়ে মার্কেটিং করতে হবে যেন আমি আমার একটা ব্র্যান্ডিং তৈরি করতে পারি। ঠিক আছে, সার্চ ইঞ্জিন ইউজ অফ পেজ সিগন্যালস টু ডিসাইড how credible your website is,
হাউ মাচ ট্রাস্ট টু পুট ইন ইয়োর কন্টেন্ট, বিকজ যখন একটা ওয়েবসাইট আমার কন্টেন্টকে রেফার করবে, বড় বা হাই ডিএপিএ একটা ওয়েবসাইট আমার কন্টেন্টকে যখন রেফার করবে, তখন গুগল সিগন্যালস পাবে যে আমাদের কন্টেন্টগুলো আসলেই ট্রাস্টওয়ার্দি বা এনাফ ইনফরমেশন এবং অ্যাকুরেট ইনফরমেশন দিয়ে ফিল্ড আউট। সো ওই ক্ষেত্রে হচ্ছে গুগল কিন্তু আমাদের কন্টেন্টটাকে অলওয়েজ হাই প্রায়োরিটি দিবে, আমরা আমাদের কম্পিটিটরদের থেকে এগিয়ে থাকতে পারবো। এই কথাটা 3 নাম্বার বলা আছে, ওয়েদার ইউ ডিজার্ভ টু র্যাঙ্ক হায়ার দেন কম্পিটিটরস। ঠিক আছে, ইন অন পেজ এসইও ইফ অন পেজ এসইও ইজ কন্টেন্ট রেলিভেন্সি, অফ পেজ এসইও ইজ কন্টেন্ট অথরিটি। দ্যাট মিনস আমি যদি আমার একটা পেজকে একটা পার্টিকুলার কিওয়ার্ডের উপর সাজাই, অবশ্যই কিওয়ার্ড রেলিভেন্ট আমি কন্টেন্টটা তৈরি করি। কন্টেন্ট রেলিভেন্ট হলো ঠিক আছে, কিন্তু এখন এইটার যদি অথরিটি বিল্ড আপ করতে হয় তাহলে আমাকে অফ পেজে যেতে হবে। সো অফ পেজ এসইওর কি ফ্যাক্টরস যেগুলো হলো, ফার্স্টে হচ্ছে ব্যাক লিঙ্কিং বা লিঙ্ক বিল্ডিং। সো অফ পেজ এসইও বলতেই কিন্তু এই দুইটা ওয়ার্ডকেই মিন করছে। সো এগুলোর মানে কি, ব্যাক লিঙ্কিংয়ের মানে কি, লিঙ্কস ফ্রম আদার ওয়েবসাইটস টু ইয়োর্স অ্যাক্ট লাইক ভোটস অফ কনফিডেন্স। ভোটটা করছে ভাই, ভোটগুলো কাউন্ট করবে কে? গুগল। হাই কোয়ালিটি রেলেভেন্ট লিঙ্কস ইকুয়াল হায়ার অথরিটি। সো আমরা দেখেছি ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি, তাই না? আমরা যদি রেলিভেন্ট এবং হাই কোয়ালিটি একটা ওয়েবসাইট থেকে আমাদের পেজের জন্য রেফার পাই বা লিঙ্কস পাই, সেক্ষেত্রে আমাদের ওই পেজের অথরিটি বেড়ে যাবে। মানে ভাই জিনিসটা এরকম যে ধরেন আমি কোথাও ইন্টারভিউ দিতে গেলাম, সেই কোম্পানির সিনিয়র পজিশনে কেউ বলে দিল যে অমুক একটা ছেলে যাবে, আমার রেফারেন্সে ছেলেটা ভালো, একটু দেখো তো কেমন। হ্যাঁ, ঠিক আছে, এটা তো হয়ে গেল ধরেন তাহলে গুগলের কেউ রেফার করলো। এখন মনে করেন যে ইন্টারভিউয়ার সে আপনার ব্যাপারে অনেক জায়গা থেকে খুব ভালো কিছু কমেন্টস পেয়েছে, তাহলে কিন্তু সে আপনাকে বাকি ইন্টারভিউয়ার থেকে, বাকি ক্যান্ডিডেটস থেকে আপনাকে বেশি ইম্পর্টেন্স দেবে। ঠিক আছে, সো ব্যাকলিঙ্কিংটাও এরকমভাবে কাজ করে। দেন হচ্ছে ব্র্যান্ড মেনশনস, দ্যাট মিনস আমাদের বিজনেসটার যে ডোমেইনটা, ডোমেইন নেমটা, ওটা তো অ্যাজ এ ব্র্যান্ড আমরা স্ট্যাবলিশ করতে চাই। যে কোনো বিজনেস তো অবশ্যই ব্র্যান্ড হিসেবে স্ট্যাবলিশ করতে চাই। এখন আমি ওই স্পেসিফিক ব্র্যান্ডের নামের সাথে কোনো লিঙ্ক অ্যাড করি বা না করি, তাও গুগল ওই স্পেসিফিক ব্র্যান্ডের নামে যখন কেউ মেনশন করে, তখন গুগল একটা সিগন্যাল পায়। ঠিক আছে, যে আমাদের ওয়েবসাইটে, কারণ দেখেন আপনি যে নামটা কিনেছেন, যে এক্স্যাক্ট নামে ডোমেইন কিনেছেন, ওই নামে কিন্তু আর কোনো ডোমেইনস নাই। সো যখন অন্য একটা ওয়েবসাইট মেনশন করবে আপনার ওয়েবসাইটের নাম, তখনও গুগল সিগন্যালস পাবে। এখন যদি ডু ফলো লিঙ্কস হয়, সিগন্যালটা একটু বেটার পাবে, যদি নো ফলো হয় সিগন্যালটা একটু লেস পাবে। সোশ্যাল সিগন্যালস, তো সোশ্যাল সিগন্যালস বলতে হচ্ছে ধরেন আপনার বিভিন্ন সোশ্যালে লাইকস, কমেন্ট, শেয়ার, এঙ্গেজমেন্টস হচ্ছে, আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে হচ্ছে শেয়ার করছেন সোশ্যালি, লাইক ফেসবুক বা ইনস্টা, এগুলো জায়গা থেকে আপনি অডিয়েন্সের একটা সিগন্যাল পাচ্ছে। এগুলো সিগন্যাল কে পাবে? সব কিন্তু স্যার গুগলের জন্য, কারণ আলটিমেটলি এই অফ পেজ এসইওটা করাই হচ্ছে যেন ফার্স্ট অফ অল গুগল তার যে যতগুলো ওয়েবসাইটে সে ক্রল করছে, সেখান থেকে যেন আমাদের ওয়েবসাইটের ব্যাপারে একটা ভালো রেপুটেশন বা একটা ভালো সাউন্ড বা একটা সিগন্যাল পায়। এই সিগন্যালটার ফলে কিন্তু সে আমাকে অথরিটি প্রোভাইড করবে এবং আমি কম্পিটিটর থেকেও র্যাঙ্কে আগাতে পারবো। এখন কথা হচ্ছে, while not direct ranking factors, they increase visibility and can drive backlinks। ঠিক আছে, সোশ্যাল সিগন্যালস কিন্তু ডাইরেক্টলি আমার ওয়েবসাইটের সাথে ইফেক্ট করে না, বাট স্টিল এটা যখন ধরেন সোশ্যালি আমাদের ব্র্যান্ডের নাম হয়ে গেল, তখন কিন্তু আলটিমেটলি বিভিন্ন কোম্পানিরা আমাদের ওয়েবসাইটে ব্যাকলিংকস দিতে পারে। ঠিক আছে, সো ব্যাকলিংকসের ফার্স্ট অফ অল কথা হচ্ছে কি, আপনার ওয়েবসাইটের কন্টেন্ট যদি ভ্যালুয়েবল হয়, আপনি এমনিতেই ব্যাকলিংকস আর্ন করে নেবেন। বড় বড় ওয়েবসাইটস বা ডিফারেন্ট ওয়েবসাইটস আপনার কন্টেন্টকে রেফার করবে তাদের ওয়েবসাইটে। আলটিমেটলি কন্টেন্ট যদি পাওয়ারফুল এনাফ হয়, সেক্ষেত্রে আপনি অটোমেটিকলি ব্যাকলিংকস জেনারেট করতে পারবেন। জি,
ওইটা তো হচ্ছে আমরা অ্যামাজনের জন্য লিঙ্কস তৈরি করছি, ঠিক আছে? তো এক হিসেবে বলতে পারেন যেগুলো অ্যামাজনের ব্যাক লিঙ্কস আমরা তৈরি করে দিচ্ছি, সেক্ষেত্রে অ্যামাজনের জন্য অফ পেজ হচ্ছে। অ্যামাজনের জন্য অফ পেজ হচ্ছে। কিন্তু এরকম ধরুন আমার একটা ওয়েবসাইট আছে, ওই নামের এগেনস্ট ধরুন আমি একটা ফেসবুকে পেজ খুললাম, লিঙ্কডইনে পেজ খুললাম, জি আমি ওখানে বিভিন্ন পোস্ট দিতে থাকলাম, যখন জি। ওইখানে লাইক কমেন্ট শেয়ার আসবে ওইটা গুগল কাউন্ট করবে যে আচ্ছা এটা হচ্ছে ওইটা আসলে ডাইরেক্টলি সে কাউন্ট করে না, ঠিক আছে? ওই লাইক শেয়ারটা সে ডাইরেক্টলি কাউন্ট করবে না, কারণ ওটা তো ডিফারেন্ট সাইট। কারণ লাইক কমেন্ট পড়ছে আপনার ওই সোশ্যাল সাইটের পোস্টে, ওইটার সাথে কিন্তু আপনার ওয়েবসাইট রিলেভেন্ট না। বাট যেটা হবে, যখন সোশ্যালি আপনার একটা সাউন্ড হবে ভালো, তখন ডিফারেন্ট ওয়েবসাইট ওনার্সরা কিন্তু যখন কন্টেন্ট লিখবে, তখন ভালো কন্টেন্ট বা রেফারেন্স হিসেবে আপনার ওয়েবসাইটকে মেনশন দিতে পারে। সো এটা ইনডাইরেক্টলি আপনার ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে, ঠিক আছে? এছাড়াও যদি আমরা বলি লোকাল এসইও বা সাইটেশনের কথা, লোকাল এসইওর জন্য লোকাল এসইওটা বেসিক্যালি হচ্ছে আমাদের লোকাল বিজনেস রেজিস্ট্রি যেগুলো আছে, সাচ অ্যাজ গুগল মাই বিজনেস, ইয়েল্প, ইয়োলো পেজেস, এগুলো হচ্ছে ডিফারেন্ট লোকাল এসইওর জন্য কিছু প্রোফাইলস, যেখানে হচ্ছে আমাদের নামগুলো থাকে। যেরকম যখন আমরা কোনো একটা বিজনেস নিয়ে সার্চ করি, তখন কিন্তু একটা গুগল নলেজ প্যানেলে একটা প্যানেল আলাদা চলে আসে স্পেসিফিক বিজনেসের জন্য। ওইখানে বিজনেসের নাম, কবে স্ট্যাবলিশ হয়েছে, কী কী সোশ্যাল সাইট আছে, ওয়েবসাইট আছে কি না, কখন খোলা কখন বন্ধ, অলমোস্ট সব ইনফরমেশন ওইখানে দেওয়া থাকে। সো যখন আপনি এরকম লোকাল এসইওর বা সাইটেশনের জন্য এরকম প্রোফাইলস ক্রিয়েট করেন, তখনও গুগল একটা সিগন্যাল পায় যে আপনার ব্র্যান্ডটা বা আপনার ওয়েবসাইটে এইগুলো জায়গাতেও প্লেসেও আছে, ঠিক আছে? ওকে, এখন কনসিস্টেন্ট এনএপি ন্যাপ মানে নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন অ্যাক্রস অল প্ল্যাটফর্মস। এটার মানে হচ্ছে আপনি যে ডেটাটা আপনার ওয়েবসাইটে ইউজ করছেন, সেই একদম এক্স্যাক্ট ডেটা যেন বাকি যতগুলো সাইটে কাজ করে সবগুলো জায়গায় যেন একই থাকে। এতে করে হবে কি, গুগল কিন্তু হচ্ছে যখন দেখবে যে একটা বিজনেসের নাম, নাম্বার, মানে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার বা সবগুলোতে একই ডাইজের করা রাখা ভালো। রাখলে হয় কি, গুগল একই প্যাটার্নের সিগন্যাল পায়, এক্ষেত্রে আমাদের অথরিটিটা বেড়ে যায়, ঠিক আছে? দেন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এটা হচ্ছে অফ সাইট, মানে আমাদের সাইট থেকে বাইরে গিয়ে ডিফারেন্ট ওয়েবসাইটসে ব্লগ লিখে, ডিফারেন্ট সাইটে গেস্ট ব্লগিং করে, বিভিন্ন রকম ইনফোগ্রাফিক্স, পডকাস্ট বা পিআরস, মানে পিআরস মানে কি, পাবলিক রিলেশনস, ঠিক আছে, ইন্টারভিউস, এইগুলো জায়গায় যখন আমরা মেনশন করি আমাদের ওয়েবসাইট কথা, তখনও কিন্তু ধরেন একটা ইয়াতে পডকাস্টে আপনি একটা ওয়েবসাইটের ব্যাপারে বললো, হেই ডিড ইউ নো দ্যাট এই ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে হচ্ছে আপনি ফ্রি চ্যাট জিপিটি প্রিমিয়াম ইউজ করতে পারবেন, তাহলে অবশ্যই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন না। তো এটা কিন্তু ইনডাইরেক্টলি আপনার একটা অফ পেজ হয়ে যাচ্ছে। ওইখানে দেখে কিন্তু মানুষ আগ্রহ ফিল করছে যে আমি ওখানে যাই। বিভিন্ন পিআর বা যারা পাবলিক রিলেশন ম্যানেজমেন্টে আছেন, ওনারা যখন কোনো একটা ওয়েবসাইটের ব্যাপারে বা কোনো একটা প্লেসের ব্যাপারে কথা বলে, তখন কিন্তু যে অডিয়েন্স থাকে ওনাদের সামনে, ওনাদের ভিতরে দেখা যায় 30-40% হলেও ইনস্ট্যান্ট ওখানে সার্চ করে দেখে যে ওই প্লেসটা কোথায়। বা যখন আমরাও যখন কোনো একটা সেমিনারে যাই, তখন যদি বলে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করতে পারেন, যদি আমাদের কেউ অ্যাক্সেস দিয়ে দেয় যে হ্যাঁ এখন আপনারা বসে থেকে চেক করতে পারবেন, তাহলে কিন্তু আমরা সাথে সাথে জিনিসটা চেক করি। তো এই ক্ষেত্রে হয় কি স্যার, ওই ওয়েবসাইটে কিন্তু বেশ কিছু অডিয়েন্স অটোমেটিকলি জেনারেট হয়ে যায়। অফ পেজের কাজটাই কিন্তু বেসিক্যালি হচ্ছে আমার ওয়েবসাইটে অডিয়েন্স জেনারেট করা এবং অথরিটি বিল্ড আপ করা, ক্লিক করলেই হচ্ছে আমার ওয়েবসাইটে মানে পেজের কাজটা হচ্ছে, কাজটা হচ্ছে। ঠিক আছে? ওকে, আরেকটা হচ্ছে দ্য মোর ইউর কন্টেন্ট স্প্রেডস দ্য মোর লিঙ্কস অ্যান্ড মেনশনস ইউ আর্ন। ধরেন ফেসবুকে হচ্ছে আপনি সার্ভিস প্রোভাইড করেন, ঠিক আছে, বা হচ্ছে ধরেন আপনার বিজনেস পেজ আছে, সো আপনি একটা প্রোডাক্ট সেল করেন, প্রোডাক্টটা ইউজ করে অনেক বেনিফিট হলো, সো অনেকে আছেন ওই পেজটাকে মেনশন করে দেয় যে ভাই আমি এই এক্সওয়াইজেড জায়গা থেকে একটা প্রোডাক্ট কিনেছিলাম, সো প্রোডাক্টটা খুবই ভালো, কম দামে পেয়েছি, বাট সার্ভিস আমি এখনও পাচ্ছি। সো এই যে আপনি একটা ট্রাস্ট গেইন করছেন, এই ট্রাস্টগুলো কিন্তু আপনার অফ পেজের জন্যই কাজ করে মূলত, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরও আছে যে রিভিউস বা রেপুটেশন ম্যানেজমেন্ট, সাচ এস গুগলে একটা বিজনেস যখন গুগলে পজিটিভ রিভিউস পায়, তখন গুগল সিগন্যালস পায় যে এই বিজনেসের সার্ভিসগুলো এক্সিলেন্ট।
যেরকম যদি আপনারা পিৎজা বার্গে কখনো যেয়ে থাকেন, দেখবেন ওরা কিন্তু বলে না যে আমাকে ফেসবুকে রিভিউ দেন, ওরা বলে যে আমাকে গুগলে রিভিউ দেন। পিৎজা বার্গ, পিৎজা প্লেসটা যদি ওখানে যান, আপনি খাইতে বসেন, খুব সুন্দর ওনাদের ফ্লোর ম্যানেজার এসে বলবেন যে ভাইয়া একটা রিভিউ দেওয়া যাবে গুগলে। সো ধরেন আমরা খাচ্ছি, খাওয়া ব্যাস, উনি বলবে তাহলে ভাই আপনি খান, কিছু মনে না করলে ফোনটা দেন, আমি দিয়ে দিচ্ছি। সো আমরা ওনাকে দিয়ে দিই, ঠিক আছে দিয়ে দেন। ওকে, সো এই যে মেনশনসগুলো করলো বা এই যে রিভিউটা দিল, গুগল সিগন্যাল পাচ্ছে যে আমার ওয়েবসাইটটা বা আমার যে বিজনেসটা এটা খুব ভালো 5 স্টার সার্ভিস প্রোভাইড করে। তখন কিন্তু আমার কম্পিটিটরদের তুলনায় আমার ওয়েবসাইটটা বেশি কাজে দেয়। ঠিক আছে, এখন যদি এরকম হয় আমরা নেগেটিভ কোনো ফিডব্যাক পাই বা নেগেটিভ রিভিউ পাই, এটা কিন্তু আমাদের এসইও এবং সিটিআরে অনেক হ্যাম্পার করে। যেরকম যদি একটা বিজনেসে দেখেন আপনি ধরেন 3.9 স্টার্স, আপনি আসলে ওইখানে কিন্তু ক্লিক করার পার্সেন্টেজ খুবই কম। এই ক্লিক করার পার্সেন্টেজটাকে বলা হচ্ছে ক্লিক থ্রু রেটস। সো নেগেটিভ রিভিউ দেখলে আমরা যেরকমভাবে পজিটিভ রিভিউ দেখলে আমার ওয়েবসাইটে সিটিআর বেড়ে যাওয়ার সম্ভাবনা, ওইরকমভাবে যদি নেগেটিভ রিভিউজ আমি পাই তাহলে আমার ওয়েবসাইটে সিটিআরের অবশ্যই ডাউনফল হবে। ঠিক আছে, সো এগুলো তো হচ্ছে বিভিন্নভাবে চাইলে করা যায়, বাট যখন আমরা কথা বলবো যে আমরা অ্যাকচুয়ালিতে যে টেকনিক্সগুলো ইউজ করি অফ পেজের জন্য, সেগুলোর ভিতরে সর্বপ্রথমে এবং সবচেয়ে হার্ড হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিংটা কি? গেস্ট পোস্টিংটা হচ্ছে আমি আমার রেলিভেন্ট অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে যখন আমার কন্টেন্টটা পাবলিশ করে আসি। যেরকম ধরেন আমাদের গুড হাউসকিপিং ওয়েবসাইট, এখন আর্টিংসে গিয়ে যখন আমরা আমাদের কন্টেন্ট গিয়ে পাবলিশ করি এবং ওখানে একটা লিঙ্ক দিই যেটা রিডাইরেক্ট করে আমাদের ওয়েবসাইটে, এই ব্লগগুলা বা এই পোস্টগুলোকে বলা হচ্ছে গেস্ট পোস্টিং। সেম ক্যাটাগরি প্রোডাক্ট হলে কি কেউ করতে দেয়? হ্যাঁ, সেম প্রোডাক্ট সেম, হ্যাঁ করতে দিবে, ঠিক আছে, বাট এগুলো খুঁজতে হবে। এখন গেস্ট পোস্টিং এই জন্য হার্ড, সেটা হচ্ছে যে এক সময় গেস্ট পোস্টিংটা ভালো ভালো ওয়েবসাইটে ফ্রিতে করতে দিত, বাট এখন হয়ে গেছে কি এগুলো পেইড। এক একটা গেস্ট পোস্টিংয়ের জন্য আপনি ধরেন একটা টাইম ডিউরেশন থাকবে যে ভাই আমি 1 মাস রাখবো, 1 মাসের জন্য আপনি কয় ডলার নেবেন, বলতে পারে আমি 1 মাসের জন্য $15 নিব, $20 নিব। গুগলের চোখে পেইড ব্যাকলিঙ্কিং অবশ্যই আনএথিক্যাল, ঠিক আছে, অ্যান্ড অবশ্যই দণ্ডনীয় অপরাধ, বাট এটা কিন্তু কেউ হচ্ছে ওরকমভাবে ডাইরেক্টলি গুগল ট্র্যাক বা ট্রেস করতে পারে না। রিজনটা হচ্ছে এগুলো ইউজুয়ালি ইমেলের মাধ্যমে কমিউনিকেশনটা করা হয় যে আমার একটা পোস্ট আছে, আমার একটা কন্টেন্ট আছে, আমি এটাকে আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে চাই, আমি এটাকে 90 দিন 60 দিনের জন্য রাখতে চাই, আপনি যদি স্কোপ থাকে ফর প্রাইজিং বা ইফ দেয়ার ইজ এ অ্যামাউন্ট ফর পাবলিশিং, আই এম উইলিং টু পে। কোথায় প্রবলেম, কোথায় সমস্যা? কে? হ্যালো। জি বলেন। ও ও স্যার, আমার মাইকটা একটু মিউট করতেছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ আপনার মাইক মিউট করেন, সমস্যা নেই। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ নাজমুল ভাই বলেন। আহ, আচ্ছা, এখন একটা ধরেন স্প্যামি সাইট আমাকে ব্যাকলিংক দিল, সাপোজিং আমার টিএ। এখন সেক্ষেত্রে ব্যাকলিংক দিলে আমি কি, মানে আমি চাচ্ছি না যে ওই সাইটটা আমাকে ব্যাকলিংক, মানে কোনো লিঙ্ক জুস শেয়ার করতে। হ্যাঁ, এখানে কি আমি সিলেক্ট করে দিতে পারবো যে আচ্ছা যে আমি এই সাইটটার সাথে লিঙ্ক জুস শেয়ার করব আর এগুলোর সাথে করব না? আচ্ছা এখন অন্য কোনো একটা ওয়েবসাইট যদি আপনাকে অলরেডি ব্যাকলিঙ্কস দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ও অটোমেটিকলি আপনাকে জুস পাস করছে না। ধরেন আমি আমার একটা স্প্যামি হ্যাঁ, ওয়েবসাইটে আপনার একটা লিঙ্ক বসিয়ে দিলাম, সেই ক্ষেত্রে আমি কিন্তু অটোমেটিকলি আপনার সাথে অলরেডি ব্যাকলিঙ্কড হয়ে গিয়েছি, কারণ আপনি কিন্তু আমাকে স্টপ করতে পারবেন না লিঙ্ক বসাতে। রাইট, সেক্ষেত্রে কি করা যায়? বা ইররিলেভেন্ট কোন একটা সাইট যেটা আমার নিশের সাথে যায় না? হ্যাঁ, এখন এটা তো হচ্ছে ভাই, এগুলো তো হচ্ছে মনে করেন যে যদি একদম সোজাসুজি বলি তাহলে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইওর কাজ, যে ব্ল্যাক হ্যাট এসইও। আচ্ছা, আমার কম্পিটিটরকে মানে নিচে নামানোর জন্য বিভিন্ন আনইথিক্যাল মেথডস ইউজ করা। আর গ্রে হ্যাট এসইওটা আসলে কিভাবে কাজ করে? আচ্ছা ভাই, গ্রে হেড এসওটা বেসিক্যালি হচ্ছে কি ভাই, না হোয়াইট হেড, না ইথিক্যাল, না আনএথিক্যাল, একদম মাঝখানে।
ঠিক আছে, ধরেন সে আপনাকে স্প্যামি সাইটসেও নিচ্ছে না, আবার ভালো সাইটসেও নিচ্ছে না, সে আপনাকে মিডিলে ঝুলা রাখছে এরকম। আসলে আমরা যেরকম গ্রে হেড বলতে না ভাইয়া, মানে মিডিল পয়েন্ট বলতে নাই কিছু। কারণ আলটিমেটলি হয় আপনি একজনের জন্য ভালো করবেন, নয় খারাপ করবেন, দুইটার একটা। আপনি কারোর জন্য কিছু করবেন কিন্তু খারাপও হবে না, ভালো হবে না, এটা আমি কখনো শুনিনি, দেখি নাই। সো অলওয়েজ হইতে হবে হয় ভালো নয় খারাপ। ঠিক আছে, এখন আমি এরকম কিছু গ্যাম্বলিং দেখেছি যে যেখান থেকে লাইক মাঝে মাঝে লিঙ্ক পাওয়া যায় না, আবার যখন পাওয়া যায়, রিচ করা যায়, তখন ইউজুয়ালি ওরা র্যাঙ্কিং থাকে। এটা কিভাবে হয়? কোনটা বুঝি নেই ভাই, আরেকটা বার প্লিজ। মানে ধরেন কোন একটা গ্যাম্বলিং সাইট, গ্যাম্বলিং ইলিগাল সাইটস, গ্যাম্বলিং জি জি সাইট, এরকম দেখেছি যে হ্যাঁ র্যাঙ্ক করা আছে, জি। বাট ইটস নট লাইক যে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকে। মাঝে মাঝে গেলে দেখা যায় যে লিঙ্কে ঢুকছে না। আচ্ছা ভাই, আমি যতটুকু গ্যাম্বলিং সাইটসে যতটুকু দেখেছি, ওরা বেসিক্যালি হচ্ছে স্প্যামি লিঙ্কসগুলোকে অনেক বেশি ইউজ করে থাকে। হ্যাঁ, কারণ গ্যাম্বলিং সাইটগুলোকে কিন্তু এমনি গুগল সহজে র্যাঙ্কিং দেয় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের ব্লগ পোস্ট বা হচ্ছে বিভিন্ন পেইড পোস্টিং, গেস্ট পোস্টিংয়ের মাধ্যমে কিন্তু ওরা র্যাঙ্কগুলো আস্তে আস্তে উঠায়। বাট হঠাৎ করে আবার একসময় হয় কি, যে লিঙ্কসগুলোর মাধ্যমে আমরা পেয়েছি ওই লিঙ্কসগুলো আবার সারাদিনে ধরেন 2 ঘন্টা 4 ঘন্টা কাজই করে না, ওরা আবার রাত্রে গিয়ে অন করতেছে, হয়তো ওই লিঙ্কটা আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো গ্যাম্বলিং সাইটস না আসলে আমি কাজও এরকমভাবে করি নেই ভাইয়া, কারণ যেহেতু এটা আনএথিক্যাল, আসলে গ্যাম্বলিং বা অ্যাডাল্ট সাইটসগুলো নিয়ে আমার ওরকমভাবে কোনো কাজ করাই হয়নি। না, আমার কাছে জাস্ট একটুই লাগলো যে ওরা কিভাবে র্যাঙ্ক হ্যাঁ করলো, ওরা কি কোনো ব্ল্যাক হ্যাট টেকনিক ইউজ করলো নাকি? ভাই, ওরা ব্ল্যাক হেড ছাড়া আসলে করতে পারবে না, কারণ গ্যাম্বলিং সাইটকে তো এমনি গুগল প্রায়োরিটি দেয় না। গুগল র্যাঙ্ক প্রায়োরিটি দেয় না, জি। সেটাই। সো সেই ক্ষেত্রে হচ্ছে ওরা ওই ব্ল্যাক হেড ছাড়া কোনো উপায় নেই। আর ওরা যত তাড়াতাড়ি র্যাঙ্কিংয়ে আসে তত তাড়াতাড়ি পড়েও যায়। হ্যাঁ হ্যাঁ, পড়েও যায়, হ্যাঁ, রাইট। ম্যাক্সিমাম। আর একটা জিনিস হচ্ছে, যখন ওরা অ্যাডস দেয় গুগলে, কিন্তু ভাই গ্যাম্বলিং নিয়ে ডাইরেক্টলি অ্যাডস দেওয়া যায় না। সো ওরা না ওই ওয়ার্ডসগুলোকে অনেক বেশি ম্যানিপুলেট করে দেয়, যে লটারি বা উইন, লাইক এগুলো হচ্ছে সুইপস্টেকের মতো, যেগুলো আমরা যে সিপিএ মার্কেটিংয়ের রাইট। যে অ্যাডসগুলো দেখতাম ওই রকমভাবে ওনার অ্যাডসগুলো দেয়। বিকজ আমিও একবার মাঝখানে ট্রাই করেছিলাম যে আসলে গ্যাম্বলিং রিলেটেড কোনো কিওয়ার্ডস ওরকমভাবে পাওয়া যায় কিনা, আসলে ওরকমভাবে কোনো কিওয়ার্ডসই ভালো পাওয়া যায় না। সো আলটিমেটলি ওরা আপনি ধরেন হচ্ছে ওই যে জিতুন, উইন মানি এক্সেট্রা এরকমভাবে হ্যাঁ দেয়। হ্যাঁ, 1xbet এরকম হ্যাঁ, তো আসেই প্রায়। তো ইন্ডিয়াতে তো মনে করেন 1xbet এখন একদম লিগ্যাল। সো রাইট। ওরা তো হচ্ছে একদম লিগেলি এখন এটা করতেছে। বাট বাংলাদেশে যতটুকু জানি, আমি যতটুকু জানি বাংলাদেশে ইলিগেল এই গ্যাম্বলিং। বাট স্টিল আমি অনেক গাড়িতে দেখি বিভিন্ন যে আইপিএল বা যে ক্রিকেট খেলার যে বেডসগুলো, ওগুলো অনেক গাড়িতে এখনও ওই পোস্টার বা মার্কেটিংটা করে। ঠিক আছে, সো এরকম থেকেই যায়। আর ওই যেটা বলছিলেন ভাইয়া যে গ্যাম্বলিং সাইটের র্যাঙ্কিংটা, আমি গ্যাম্বলিং সাইট নিয়ে ওরকমভাবে রিসার্চ বা কাজ করিনি। হ্যাঁ, সো আমার কাছে যতটুকু মনে হবে ওরা কখনোই ইথিক্যাল ওয়েতে র্যাঙ্ক করতে পারবে না, বিকজ ওদেরকে বাধা দেওয়ার মতো মেন সার্চ ইঞ্জিনই আছে। সো আনইথিক্যাল বিভিন্ন টেকনিক্স মেথডস ফলো করে তারা কাজ করে। আমি এরকম শুনেছি, সেটা হচ্ছে ওরা বিভিন্ন রকমের লো ওয়েবসাইটস তৈরি করে নেয় বিভিন্ন ফ্রি সাইটসে। ওরা হচ্ছে ওয়েবসাইট তৈরি করে, ব্লগস লিখ, ওইখান থেকে ওরা নিজেদের ব্যাক লিঙ্কিং ক্রিয়েট করে। সো এরকম শুনেছি, আসলে এটা সত্যি কিনা আই রিয়েলি ডোন্ট নো। আর ওকে, একটা কোশ্চেন ছিল হচ্ছে আবার হ্যাঁ ইউজার ফ্রেন্ডলিনেস নিয়ে। বেসিক্যালি একটা জি ওয়েবসাইটের ইউজার ফ্রেন্ডলিনেস কতটা ইম্পর্টেন্ট, ভাই, যদি আমি বলি এবং 100, আসলে হ্যাঁ বলেন। আর আসলে এগুলোর মাপকাঠি কি কি, যে আচ্ছা, এইভাবে বুঝবো যে একটা একটা ইউজার ওয়েবসাইট ইজ ফ্রেন্ডলি। অ্যাকচুয়ালি ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, কারণ ডিজিটাল মার্কেটিং এর লেন্স দিয়ে যদি আমরা দেখি, তাহলে লাইক ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন তো শুধু না, ক্লায়েন্টের যদি বিজনেস উঠায় না দিতে পারি, হ্যাঁ, আহ, তাহলে তো পুরোপুরি ডিজিটাল মার্কেটিংটা হলো না আর কি। না, ওইটা শুধু টাকা সেই সেন্সে কামানোর বলছি। জন্য হইলো আর কি। রাইট রাইট। হ্যাঁ, আচ্ছা। সো বেসিক্যালি যেটা হচ্ছে ভাইয়া, মানে ইউজার ফ্রেন্ডলিনেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট বা ম্যাটার এই জন্য করে, যখন আমার ধরেন ই কমার্স যদি ওয়েবসাইট হয়, কথার কথা। সো ই কমার্স ওয়েবসাইটে যদি ইউজার আমার ওয়েবসাইটে এসে সে প্রপারলি যে সিটিএ বাটনসগুলো আছে, বা ধরেন হচ্ছে অ্যাড টু কার্ট বা বাই নাও, এগুলো যদি সে ঠিকঠাক মতো না পায়, বা প্রোডাক্টের ইমেজ সে ঘোলা পেলো, ডিসক্রিপশন ঠিক মতো দেখতে পাচ্ছে না, বা ডিসক্রিপশন প্রপারলি নাই, সে ন্যাভিগেট ঠিক মতো করতে পারছে না, তাহলে কিন্তু আসলে কনভার্সন রেট অনেক অনেক নিচে নেমে চলে আসে।
তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে পরে ওর সেলটা হয় না, যতই ভিজিটর হ্যাঁ, যায়। এটা হচ্ছে মানে পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরে আর কি একটা আছে। আর এরকম কি কোনো টুল আছে যেখানে আহ, কিছু ইন্ডিকেটর বেস করে ওরা একটা স্কোর দিবে? আপনি চাইলে হচ্ছে যেমন মোবাইল মোবাইল অপটিমাইজেশন, এটা 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 আছে, এটা তো ইউজার ফ্রেন্ডলিনেস এর অনেক বড় একটা অ্যাসপেক্ট। হুম, বাট মানে ইউআই তে না ঢুকে আমরা ইউএক্স কি কি এফেক্ট মানে আচ্ছা কি কোন কোন ইউএক্স জিনিসগুলো এর ক্ষেত্রে, ইউজার এক্সপিরিয়েন্স? আচ্ছা রাইট। ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ভাইয়া ফার্স্ট অফ অল যদি আমরা একটু ফলো করি, সেটা হচ্ছে আমাদের মোবাইল ওয়েব লোডিং স্পিডটা যদি দেখি, ঠিক আছে, এটা তো আমাদের ম্যানুয়ালি চেক করতে হচ্ছে, বা আমাদের গুগলে যে স্পিড টেস্ট আছে সেটাতে আমরা টেস্ট করতে পারছি। সেকেন্ড হচ্ছে এটা করা যেতে পারে, আমি কি জানি বলতে নিয়েছিলাম ভুলে গেলাম। সো ধরেন যদি আমি ইউজার এক্সপিরিয়েন্সের আরেকটা এক্সপেক্টের কথা বলি, সেটা হচ্ছে আমার ওয়েবসাইট কিন্তু মাঝে মধ্যে অনেক বেশি লিঙ্কস রিকোয়েস্ট করে, তাই না, অনেক লিঙ্ক রিকোয়েস্ট পাওয়া যায়। সো যার কারণে কিন্তু আমার ওয়েবসাইটটা অনেক সময় ল্যাগই হয়ে যায় বা অনেক স্লো হয়ে যায়। সো এই লিঙ্কসগুলোকে যদি রিডিউস করা যায়, ম্যালিশিয়াস বা স্প্যামি যে লিঙ্কসগুলো আছে এক্সট্রা, এগুলোকে যদি রিমুভ করা যায়, সেই ক্ষেত্রে যখন গুগল কম রিকোয়েস্ট দিবে লিঙ্কসগুলোকে, তখন আমার ওয়েবসাইটটা আরেকটু ফাস্ট বা আরেকটু রেসপন্সিভ ওয়েতে কাজ করবে। হ্যালো, রাইট রাইট। আর টুলের কথা যদি বলি ভাই, যদি আপনি এসইএম রাশ ইউজ করে থাকেন, তাহলে অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটে যত ইন্টারনাল ইস্যুস আছে বা ইউএক্স রিলেটেড যত ইস্যুস আছে, এগুলো কিন্তু ওদের এক অডিট ফাইলে আসলে খুব ক্লিয়ারলি পাওয়া যায়। আচ্ছা হ্যাঁ, এটাই করতেছিলাম যে বুঝতে পেরেছি, আজান দিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, কন্টিনিউ প্লিজ। ওকে, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। এটার মানে হচ্ছে জি। এরকম কি কোনো ওয়ে আছে নেগেটিভ আমাদের লিঙ্কটা গেল, বাট আমরা এটা অ্যালাউ করতে চাচ্ছি না, এরকম কি কোনো ওয়ে আছে? কারণ দেখেন এরকমভাবে বলি, ধরেন আপনার একটা বিজনেস, আমার একটা বিজনেস, আপনি এথিক্যাল বিজনেস করেন, আমি আনএথিক্যাল বিজনেস করি। এখন আপনার ব্র্যান্ডের লোগো ইউজ করে, পোস্টার ইউজ করে আমি বিভিন্ন লিফলেট ছাপায় দিয়ে দিলাম, যে সার্ভিসটা আপনি অ্যাকচুয়ালি প্রোভাইড করেন না। সো আপনার কাছে কাস্টমার আসলো ওইটা নিয়ে, তখন ওইটা কিন্তু আপনি স্টপ করতে পারবেন না। একটাই ওয়ে স্টপ করা, সেটা বিজনেসে আসার পরে বলা। সো এটা তো আমরা মানি যে আমাদের ট্রেডিশনাল মার্কেটিংয়ের মেথডসগুলোই কিন্তু আলটিমেটলি অনলাইন মেথডস করা হচ্ছে। সো যদি এরকম কেউ করতে চায় আনএথিক্যাল, বাঙালি পারে, যদি আনএথিক্যাল করতে চায় তাহলে এরকমভাবে আসলে করা যায়। বাট আসলে এরকম ইউজুয়ালি দেখি নেই, 1% আমি এরকম পাইনি যে এরকম লিঙ্কস অ্যাড করে। ঠিক আছে, আমার অনেক আগে একটা ইচ্ছা ছিল যে টেস্ট করব, যে নিজের ওয়েবসাইটেরই ডিফারেন্ট জায়গায় স্প্যামি লিঙ্কস তৈরি করে দেখবো ওয়েবসাইটের কী অবস্থা হয়, পরে আসলে সমস্যা অপেক্ষা করা হয়নি। ওকে, সো নেক্সট হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। দ্যাট মিনস ফাইন্ডিং ব্রোকেন লিঙ্কস অন আদার সাইটস অ্যান্ড সাজেস্টিং ইউর কন্টেন্ট অ্যাজ এ রিপ্লেসমেন্ট। সো ধরেন আমরা বড় একটা ওয়েবসাইটে গেলাম, কথা এখানে গিয়ে আমরা অডিট করে দেখলাম অনেকগুলো ব্রোকেন লিঙ্কস আছে, যেগুলোর ভিতরে ধরেন 2টা বা 4টা হচ্ছে আমার ওয়েবসাইটের সাথে রেলেভেন্ট কন্টেন্টস। সো আমি ওনাদের সাথে বা আর্টিংসের সাথে কন্ট্যাক্ট করতে পারি যে আপনার এই পেজের এই লিঙ্কটা ব্রোকেন আছে বা লিঙ্কটা নট ওয়ার্কিং। সো আপনার এই পেজের সাথে রেলেভেন্ট কন্টেন্ট আমার এই পেজের আপনি কম্পেয়ার করতে পারেন। ইফ ইউ থিঙ্ক ইটস ওয়ার্দি, দেন ইউ ক্যান প্রোভাইড মি বা আই ক্যান প্রোভাইড ইউ মাই লিঙ্ক। তো এই ক্ষেত্রে মানে সবাই যে অ্যাপ্রোচটা করবে, অফ পেজটা হচ্ছে স্যার সবচেয়ে হার্ড ওয়ার্ক, বিকজ আপনি বিভিন্ন ওয়েবসাইট ওনাদের কাছে গিয়ে বলছেন আপনার ওয়েবসাইটে আপনার অডিয়েন্স যেন আমার ওয়েবসাইটে আসে, এই জন্য আপনি আমাকে একটা সুযোগ করে দেন। এটা সহজে কিন্তু কেউ করে দিতে চায় না। ঠিক আছে, তারপরেও মানুষের বিহেভিয়ার বা কমিউনিকেশন স্কিলসের মাধ্যমে এগুলো করা সম্ভব। যেরকম আমার কাছে একটা লিস্ট আছে যেখানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 900টা ওয়েবসাইট আছে যেগুলো পেইড গেস্ট পোস্টিং দেয়। ঠিক আছে, এবং ওইগুলো বেসিকলি ক্লায়েন্টরা বলেই দেয় যে আমার পেইড গেস্ট পোস্টিং দরকার, কিন্তু ওইটার জন্য তুমি কন্ট্যাক্ট করবা, আমি পেমেন্ট করব। মানে আমি বাংলাদেশ থেকে ওনার সাথে মেইলে যেভাবে কমিউনিকেশন করার পর উনি যখন ওনার ডিটেলস দিবে পেমেন্টের, আমি এটা ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্ট পে করে দিবে। হ্যাঁ, সো এরকমভাবেও কিন্তু অনেক ক্লায়েন্টরা করে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনফ্লুয়েন্সার আউটরিচ। দ্যাট মিনস গেটিং ইন্ডাস্ট্রি ইনফ্লুয়েন্সার্স টু শেয়ার
ওর লিঙ্ক টু ইয়োর কন্টেন্ট। সিম্পল হিসাব, যখন আমরা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি আমরা চিন্তা করি না যে ইনফ্লুয়েন্সারের কাছে গিয়ে বলি ভাই আমার একটা নতুন প্রোডাক্ট আসছে, এটা নিয়ে আপনি একটা অ্যাডস করেন, আমি আপনাকে 3,000 টাকা দিচ্ছি। সো কী করে উনি কী করে, উনি বেসিক্যালি ওই প্রোডাক্টটা নিয়ে অনেক ভালো কিছু কথা বলে, পরে যদি আপনি এই প্রোডাক্টটা কিনতে চান তাহলে অমুক ওয়েবসাইটে ভিজিট করুন। ওই যে লিঙ্কটা আমরা পেলাম ওইটাও কিন্তু আমাদের জন্য একটা ব্যাক লিঙ্ক হিসেবে কাজ করছে, কারণ ওই লিঙ্কটা থ্রু আমার ওয়েবসাইটে অনেক অডিয়েন্স আছে, গুগলও দেখতেছে যে ওই সোশ্যাল সাইট থেকে বা ওই আদার ওয়েবসাইট থেকে অনেক বেশি অডিয়েন্স আমারটা জেনারেট হয়ে কনভার্ট হচ্ছে। এখন বিষয় হচ্ছে অফ পেজের বিষয় হচ্ছে জাস্ট ওই অডিয়েন্স নিয়ে আসলাম, অডিয়েন্স আসাটাই এনাফ না, অডিয়েন্স এসে আমার ওয়েবসাইটে সে কী কনভার্সনটা করলো। এখন সব ক্ষেত্রে হয়তো বা কেনাকাটার বিষয় নাও থাকতে পারে, জাস্ট ব্লগস থাকতে পারে। যদি ব্লগস থাকে তাহলে বিষয়টা এরকম সে কতক্ষণ স্টে করলো, কারণ ই কমার্স হলে কি সে আসলো 10 সেকেন্ডের ভিতরে ঢুকলো, বাই নাও সাবমিট চলে গেল, আমার কনভার্সন হয়ে গেল। বাট ব্লগ ওয়েবসাইটে কিন্তু আসলে কনভার্সনের সেল রিলেটেড কিছু নাই, ওইখানে হচ্ছে আমার কন্টেন্টটা সে পড়লো কি না, সো তার অ্যাভারেজ স্টে টাইমটা কতক্ষণ, 1 মিনিটের ঊর্ধ্বে আছে কি না, এই বিষয়গুলোকে কাউন্ট করা। কতটা মিস্টেক করলে আসলে অ্যাটলিস্ট তো হচ্ছে 30-40 সেকেন্ডসের উপরে করলে ভালো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে শপসার টেকনিক্স যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ব্যাকলিংকস পেতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো নেক্সট হচ্ছে আমার ফরাম অ্যান্ড Q&A পার্টিসিপেশন। আচ্ছা, যখন আমরা কোয়ারাতে দেখেছিলাম, আমরা ফাইবারের জন্য বলেছিলাম না যে কোয়ারাতে আমরা বিভিন্ন রকমের পোস্টিং করব এবং একটা করে লিঙ্ক প্রোভাইড করব যেটা থ্রোব্যাক করবে আমাকে আমার ফাইবার প্রোফাইলে বা ফাইবার গিগে। সো এরকম অনেক কোয়েশ্চেন অ্যান্সার ফরাম হয়। ধরেন একটা গ্রুপ আছে বা একটা ফরাম তৈরি হয়েছে যেখানে হচ্ছে একদম যারা ফার্স্ট টাইম মাদার বা ফার্স্ট বর্ন যাদের, ওনারা হচ্ছে একটা ফরাম তৈরি করছে যেখানে ওনারা শেয়ার করেন যে ফার্স্ট বর্ন বেবিকে কীভাবে টেক কেয়ার করা উচিত, ওর জন্য কী প্রোডাক্ট দরকার। সো যদি আপনার প্রোডাক্ট এই রিলেভেন্ট হয় তাহলে এরকম ফরামে গিয়ে ওই কমিউনিটির সাথে মিক্স হয়ে আপনি কিন্তু চাইলে আপনার ওয়েবসাইটের ব্যাকলিংকস ওইখান থেকে তৈরি করতে পারেন। কিভাবে? ওইখানে ধরেন একটা কোয়েশ্চেন আসলো যে আই অ্যাম এ মাদার অফ 3 months old toddler, হোয়াট বেবি ফুড অথবা হোয়াট টাইপ অফ ডাইপার শুড আই ইউজ, ঠিক আছে। সো যেহেতু কমিউনিটিতে আপনি একটা অবশ্যই কমিউনিকেশন থাকবে, দ্যাট মিনস আপনার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থাকবে। সো ওইখানে যদি আপনি তখন গিয়ে বলেন যে ঠিক আছে আমি এই একটা ওয়েবসাইট জানি যেখানে ধরেন 3 মাস ওল্ড বাবুদের জন্য ভালো ভালো ডাইপারের লিস্ট দেওয়া আছে, তুমি চাইলে ব্লগটা পড়ে আসতে পারো। তো তখন কিন্তু ওইখানে কিন্তু একদম রেলিভেন্ট, ওনারা কিনবে, ঠিক আছে, কারণ ওরা খুব সেন্সিটিভ। যেমন আমরা বড় হয়েছি কেমনে হয়েছি, ঠিক আছে, আমরা হাত ভাঙছি পা ভাঙছি, ওরা না খুবই মানে কি বলবো মানে গ্লাসের ভিতর রাখতে চায়, হ্যাঁ, যে বাবুর জন্য কি লাগবে, কি স্ট্রলার নিব। সো এগুলো নিয়ে অনেক বেশি ওরা মানে কশিয়াস থাকে। সো ওই ক্ষেত্রে কিন্তু আমি খুবই প্রপার অডিয়েন্সের কাছে যেতে পারছি এবং তাকে আমার ওয়েবসাইটে এনে আমি আমার প্রোডাক্ট বা সার্ভিস বা অ্যাফিলিয়েটের জন্য কনভার্ট করতে পারছি। সো এখানে বেনিফিট হচ্ছে কি আমি এই লিঙ্কসগুলো নিজের থেকে নিজের পরিশ্রমে বিল্ড করছি, আর এই লিঙ্কগুলো তৈরি করতে অনেক সময় লাগে, কারণ একটা কমিউনিটিতে আচ্ছা আজকে কেউ একজন নতুন ক্লাসে জয়েন করলো, সে কি ওই অথরিটি পাবে যে অথরিটি আপনাদের সবার আছে যারা অনলাইন বা অফলাইনে আছেন? পাবে না, কিন্তু ওনাকে মিশতে হবে এরকমভাবে, ঠিক আছে। আমি তো ক্লাসের খুবই মানে একটা সেন্সিটিভ একটা বিষয় বললাম যে একজন স্টুডেন্ট আসলে সে ওই অথরিটি পাবে না, স্বাভাবিক পাবে না, সে নতুন এসেছে। আমিও যদি একটা অফিসে যাই নতুন, অবশ্যই আমার কথা কেউ দাম দিবে না, আমি যত বড় পোস্টে যাই না কেন, ঠিক আছে। আমার একটা ছোট্ট কথাকে বা আমার একটা সেন্টেন্সকে কেউ দাম দিতে চাবে না, বাট আমি একটা কোম্পানিতে 2 বছর 3 বছর কাজ করি, আমি একটা কথা বললে তখন একটা দাম থাকে। সো আমাদের এই যে কোশ্চেন অ্যান্সার বা ডিফারেন্ট ফরামসে পার্টিসিপেশনটাও কিন্তু একটা টাইমের বিষয়। সো আমি আজকে একটা গ্রুপে জয়েন করলাম, ওইখানে আমি রেগুলার কমেন্ট করছি, কেউ একজন কিছু ভালো কথা বললো কমেন্ট করলাম, বা ফ্রিতে কিছু আইডিয়াস বা একদম নভেল ওয়েতে কিছু আইডিয়াস শেয়ার করলাম, আস্তে আস্তে করে ওই কমিউনিটিতে আমার একটা পরিচিতি হয়, আমার ইউজার নেমের একটা পরিচিতি হয়, যে এই ইউজার নেমটা অনেক বেশি ইন্টারাক্ট করে, তার যেই সাজেশনসগুলো থাকে রিলেটিভলি ভালো এবং হেল্পফুল হয়। সো যেহেতু সে বলছে এই ওয়েবসাইটটায় গেলে পাবো কিছু, তাহলে ওকে এখানে আমরা যেতে পারি। সো এরকমভাবে কিন্তু আমরা অডিয়েন্স এই বিভিন্ন ফরামস এবং মানে কোশ্চেন অ্যান্সার ফরামস থেকে আমরা নিয়ে আসতে পারবো,
বা ডিসকাশন ফরামস যেখানে ডিসকাশন হয়, যেরকম অনেক আছে, অনেক ফরামস দেখতে পাবেন আপনার, এরকম পাওয়া যায় যে ধরেন মোটরসাইকেল নিয়ে কথা বলছে, হ্যাঁ, বাংলাদেশে এরকম অনেক গ্রুপস আছে না ফেসবুকে, বাইক বিডি আছে। সো দেখেন বাইক বিডি যখন একটা পোস্ট করে, ঠিক আছে, অনেকে কিন্তু ওইটাকে অনেক মনোযোগ দিয়ে পড়ে, ওই বাইক বিডি যে রিভিউ দেয় ওটাকে খুব মনোযোগ দিয়ে পড়ে, এবং ওরা যদি বলে যে কথার কথা, ওরা যদি বলে যে RX 100 ওটা অনেক ভালো গাড়ি, ওটা এখনও কিনলে ভালো, তা ওইটাই কিনবে, কারণ উনি ওই অথরিটিটা বিল্ড করে নিয়েছে। বিভিন্ন গ্রুপস আছে, ধরেন বাইক মডিফিকেশনে বিভিন্ন গ্রুপস আছে, যেখানে ধরেন একজন ব্যক্তি আছে যে রেগুলারলি বিভিন্ন মডিফিকেশন, মানে একটার সাথে একটা জোড়া দিলে কি হবে না হবে সব নিয়ে কথা বলে। সো সে যখন একটা প্রোডাক্ট নিয়ে আসে যে এই প্রোডাক্টটা আপনার বাইকের জন্য অনেক ভালো, ম্যাক্সিমাম পার্সোনাল ওই কথাটা বিশ্বাস করে এটা কিনতে ইচ্ছুক থাকে। এখন ওই সময় এটা চিন্তা করার সময় নেই যে আসলে এটা পেইড নাকি নন পেইড, ঠিক আছে। দেন হচ্ছে ক্লাস তো শেষ, এখন আসছেন। রাস্তায় জ্যাম ছিল। আপনাদের বসুন, আমরা কাছে আছে বাসা কোথায়? আপনি কেন কিভাবে জানেন আমাদের বাসা কোথায়? বাসা থেকে আসে হাইটে আসতেছে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে খুব ভালো একটা ওয়ে যার মাধ্যমে হচ্ছে আমরা ন্যাচারালি কিছু ব্যাকলিংসকে অ্যাট্রাক্ট করতে পারি ফ্রম সাচ এস ব্র্যান্ডিং, ঠিক আছে। বাট একদম প্রপার টেকনিক্সের ভিতরে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে ডাইরেক্টলি আনতে পারি না, বিকজ এখানে যখন আমি আমার লিঙ্কসগুলোকে অনেক বেশি শেয়ার করা শুরু করি তখন গুগল এই লিঙ্কসগুলোকে স্প্যাম লিঙ্কস হিসেবে ধরা শুরু করে। সো এখানে চাইলে আমি একটা লিঙ্কে মানে একটা লিঙ্কে প্রতি সপ্তাহে 2-3 বার করে তার পোস্ট করতে পারবো না। এই ক্ষেত্রে কিন্তু আমার লিঙ্কগুলোকে স্প্যাম লিঙ্ক হিসেবে কাউন্ট করে নেবে, ঠিক আছে। তারপরও সোশ্যাল মিডিয়া থেকে আমাদের কন্টেন্টসগুলো যখন, ধরেন আমি একটা ভিডিও কন্টেন্ট দিলাম, ঠিক আছে, সো ধরেন আমি দিলাম যে 10 বেস্ট প্রোডাক্টস ফর ইয়োর কার, বা 10 কার গ্যাজেটস আন্ডার $10, ঠিক আছে। সো এটা যখন কন্টেন্টটা লিখলাম তখন অবশ্যই আমাকে কিন্তু কিছু লিঙ্কস দিতে হয়, ঠিক আছে। সো আমি কিন্তু আমার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে দিলাম যে পেজে এই ব্যাপারে কথা বলা আছে। সো যখন আমি সোশ্যালি অনেক বেশি লাইকস বা ভিউজ আসবে তখন কিন্তু ওই লিঙ্কসগুলোতেও অডিয়েন্স যাবে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কি বেসিক্যালি বিভিন্ন সোর্স থেকে অডিয়েন্সকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অডিয়েন্স গ্যাদার করে নিয়ে আসা। কিছু ঢুকতেছে না মাথায়? হ্যাঁ, ঢুকবে না এখন, ঠিক আছে, একটু সময় দেন। হ্যাঁ বুঝছি, একটু সময় দেন, বুঝতে পারবেন। ফেসবুকের মানে পোস্টের সাথে যখন লিংক দেওয়া হয় ওটা নাকি উচিত না, বরঞ্চ যেখানে কমেন্ট করা যায় ওইখানে লিংকটা দিলে মানে ফার্স্ট কমেন্টে গিয়ে লিঙ্কটা দিলেও একই কাজ করে, হ্যাঁ, ওইটাই বলা হচ্ছে, পোস্টে না দিয়ে ফার্স্ট কমেন্টে দেওয়াটা, হ্যাঁ, এটাই এখন হচ্ছে, হ্যাঁ। ওকে, নেক্সট হচ্ছে প্রেস রিলিজেস অ্যান্ড ডিজিটাল PR, creating newsworthy stories that get picked up by blogs and news outlets। আচ্ছা, খুব ভালো একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের PR ভাইয়া আছেন, হ্যাঁ, PR ম্যানেজার আছেন। সো বেসিক্যালি ওনার কাজটা হচ্ছে বিভিন্ন ডিজিটাল নিউজ রিলেটেড প্ল্যাটফর্মগুলোতে আমাদের বিডি কলিংয়ের যে সাকসেস স্টোরিজ বা যে অ্যাচিভমেন্টস এগুলোকে শেয়ার করা। সো যখন এগুলা অনেকগুলো পেইড হয়, অনেকগুলা নন পেইড হয়, বেনিফিশিয়ারি অবশ্যই থাকে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে হয় কি যে ধরেন প্রথম আলো বিডি কলিংয়ের ব্যাপারে একটা পোস্ট করলো, সো পোস্ট করলে কিন্তু বেসিক্যালি একটা করে লিঙ্ক ওয়েবসাইটে ব্যাক করে বা একটা ব্যাক লিঙ্ক কিন্তু ক্রিয়েট হয়, ঠিক আছে। সো বিভিন্ন পিআরের থ্রুতে যখন হচ্ছে আপনি নিউজ পেপারগুলোতে বা নিউজ পোর্টালগুলোতে আপনার ওয়েবসাইটের ব্যাপারে দিচ্ছেন বা আপনার ব্লগসের ব্যাপারে দিতে পারছেন বা আপনার প্রোডাক্টগুলোর ব্যাপারে দিতে পারছেন, তখন কিন্তু এখান থেকে অনেক অডিয়েন্স আসে। আসলে প্রোডাক্টের ক্ষেত্রে প্রেস রিলিজ বা ডিজিটাল PR ওরকমভাবে কোনো কাজ করে না, কারণ হচ্ছে কি স্যার, সব সার্ভিসের জন্য সব রকমের ব্যাকলিঙ্কিং কাজ করে না। যেরকম আমি যদি বলি একটা প্রোডাক্ট, একটা মাউস, এটার জন্য প্রেস রিলিজ আর কী করবে? একটা মাউস নিয়ে প্রেস রিলিজ করা কিছু আছে? বা ডিজিটাল PR, পাবলিক রিলেশনের কোনো কাজ আছে? নাই। বাট যদি একটা ইম্পর্টেন্ট এরকম একটা ব্লগ হয় যেটা হচ্ছে ধরেন মানে শিখাচ্ছে যে কিভাবে হচ্ছে একজন স্টুডেন্ট আর্ন করতে পারবে ভালোভাবে, বা কিভাবে সে নিজের থেকে নিজেই অনলাইন রিসোর্সে স্কিলড হতে পারবে, ওইগুলো কিন্তু কাজের, ওইগুলো ভ্যালুয়েবল, তখন সেগুলো যাইতে পারে হচ্ছে আপনার বিভিন্ন নিউজ পোর্টালে বা বিভিন্ন হচ্ছে PRরা শেয়ার করতে পারে, ওই অডিয়েন্সগুলো এসে তখন কিন্তু একটা
সেল বা কনভার্সন হতে পারে, সার্ভিসের ক্ষেত্রে এটা হতে পারে, প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু পিআর কখনো আমি দেখি না পিআরের কোনো কাজ আছে প্রোডাক্টের ক্ষেত্রে, ঠিক আছে। কারণ দেন হচ্ছে সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশন। সো সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশনটা হচ্ছে ব্যাকলিঙ্কিংয়ের অনেক আগের একটা স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে মানে এক হিসেবে বলবো আমি ওয়েব 2.0 যেটাকে বলা হয়, হ্যাঁ, কিছুটা স্প্যামি ব্যাকলিঙ্কস তৈরি করা। কিভাবে? সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশন হচ্ছে বিভিন্ন সোশ্যাল সাইটে একটা করে প্রোফাইল ওপেন করে সেখানে আপনার ডোমেইনের একটা করে ইউআরএল দিয়ে আসা। যেরকম ফেসবুক পেজে যখন আমরা যাই তখন আমরা একটা ওয়েবসাইটের ইউআরএল দিতে পারি না, ওই যে ইউআরএলগুলো দিয়ে চলে আসা। এখন সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশন আপনাকে খুবই স্লো প্রসেসে অথরিটি প্রোভাইড করে, কারণ এগুলোর অনেক বেশি ভ্যালু নেই, কারণ এগুলো ওয়ান টাইপ অফ স্প্যামি ব্যাকলিঙ্কিং, বাট স্টিল এগুলা কাজ করে। ধরেন কোনো একটা পেজ, ধরেন বাটা, হ্যাঁ। বাটার পেজের মধ্যে যে ওদের একটা ডিটেলসের আন্ডারে গেলে ওদের ওয়েবসাইটে যেটা লিঙ্ক থাকে, আপনি এই লিঙ্কটা হ্যাঁ, ওইটাই হচ্ছে আপনার সোশ্যাল প্রোফাইল ব্যাকলিঙ্কিং। যে বিভিন্ন আমরা তো জাস্ট চিনি কোনটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এক্স, এই রেডিট সর্বোচ্চ এই পর্যন্তই, বাট এছাড়া আরও অনেক প্লেস আছে যেখানে আমরা একটা সোশ্যাল একটা প্রোফাইল তৈরি করতে পারি, এবং ওই সোশ্যাল পেজেসগুলোতে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন ডিসক্রিপশন, বিভিন্ন লিঙ্কস আমরা প্রোভাইড করতে পারি। সো ওইটাই হচ্ছে আমার সোশ্যাল প্রোফাইল ব্যাকলিঙ্কিং, ঠিক আছে। সো ফর এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, আমরা যেটা করি যে আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করি, কারণ এই সোশ্যাল প্রোফাইল ব্যাকলিঙ্ক যেটা, এটা আপনি একটা দুইটা করলে কাজ হবে এরকম না, আপনার 2000, 4000, 5000 করতে হবে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে খুবই খুবই লো অথরিটি ব্যাকলিঙ্কস, ঠিক আছে। সো ব্যাকলিঙ্কসের ক্ষেত্রে একটা কথা আছে, ভালো কোয়ালিটিফুল 5টা আর মানে আনকোয়ালিটিফুল 1000টা এক সমান, ঠিক আছে। 5/1000, বিকজ 5টা হাই ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটির ওয়েবসাইটের সাথে যদি আমার লিঙ্ক আপ থাকে, তাহলে ওইটা বাকি 1000 থেকে অনেক বেটার। কথার কথা, আমার যদি ধরেন কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে পরিচিত থাকে, আপনার কোনো মন্ত্রী বা মিনিস্টারের সাথে পরিচয় আছে, ঠিক আছে, আর আমার হচ্ছে মনে করেন 100টা সেক্রেটারির সাথে পরিচয় আছে, আপনারটার পাওয়ার বেশি না আমারটার পাওয়ার বেশি, বিষয়টা এরকমভাবে কাজ করে। সো এই জন্য যেটা করতে হয়, আমাদের অনেক বাল্ক কোয়ান্টিটিতে সোশ্যাল প্রোফাইলস তৈরি করতে হয়। সো আমরা যদি এখানে গিয়ে সার্চ করি, আমরা একটা লিস্ট যদি সার্চ করি যে সোশ্যাল প্রোফাইল ব্যাকলিঙ্ক লিস্ট, সো এখানে অনেক সোশ্যাল প্রোফাইল ব্যাকলিঙ্কের আপনি ব্লগস বা ওয়েবসাইটস কালেকশনস পেয়ে যাবেন। সো ধরেন আমি এটাতে যাই, যেখানে 300টা হাই ডিএ প্রোফাইল ক্রিয়েশনের ব্যাকলিঙ্কস আছে। আচ্ছা, এখন হচ্ছে এখানে 300টা আছে, খুব ভালো কথা, বাট এখান থেকে যে সবগুলাই ইউজ করতে পারবো এরকম না। আমরা যখনই ব্যাকলিঙ্কিংয়ের কথা চিন্তা করব, আমাদের মাথায় রাখতে হবে যাদের সাথে আমি ব্যাকলিঙ্ক করব তাদের ডিএ যেন অনেক হাই হয়, আমরা বলবো অ্যাবোভ 50-60 যেন হয়, ঠিক আছে। যদি 80+ হয় আরও ভালো, কারণ এই ক্ষেত্রে যত হাই অথরিটি ওয়েবসাইটের সাথে আমার লিঙ্কিং হবে তত বেটার আমি গুগলকে সিগন্যাল পাঠাতে পারবো যে আমার অথরিটি বা ট্রাস্টওয়ার্দিনেসটা ততটা বেশি বা বেটার। সো এখানে যদি আমরা একটু নিচে যাই, সো দেখেন এখানে ওয়েবসাইট আছে অনেকগুলো, হ্যাঁ, লিঙ্কডইন, IBDM, টুইটার, হ্যাঁ, engravatar.com, medium.com। সো দেখেন তার ডান পাশে না ডিএ দেওয়া আছে, সো 99, হ্যাঁ, এই যে 84, 85, এই কয়েকটি আচ্ছা, এই যে আছে, হ্যাঁ। সো আমি যদি লাস্ট পেজে যাই, দেখেন বেসিক্যালি এখানে ডিএ আছে 22। এগুলো ওয়েবসাইটের সাথে আসলে লিঙ্ক করে অযথা সময় নষ্ট, স্প্যামি লিঙ্কস, এগুলোর সাথে কানেক্ট করে কোনো লাভ নেই, কারণ যার ডিএ নিজেই 22, তো আমরা জানি যে 40-এর নিচে নামলে এমনিতেই তাদেরকে ওভারটেক করা অনেক ইজি। সো যাদের ডিএ 22 তাদের তো নিজেদেরই এনাফ অথরিটি নাই, তো তারা অথরিটি আমাকে কিভাবে পাস করবে, ঠিক আছে। সো ধরেন ফোর্সে আমরা যদি অ্যাজ এক্সাম্পল নেই, ধরেন yourstory.com, এই ওয়েবসাইটটাতে আমরা হচ্ছে একটা সোশ্যাল প্রোফাইল ক্রিয়েট করতে চাচ্ছি আমাদের ব্যাকলিঙ্কিংয়ের জন্য। সো এখানে দেখলাম যে আমরা ডিএ কত আছে, 85, ঠিক আছে। সো এনাফ গুড, অ্যাবোভ 70 আছে। সো এটাকে নিয়ে আগে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করব। আচ্ছা, আমরা আরেকটা জিনিস চেক করে নিতে পারি, সেটা হচ্ছে স্প্যাম স্কোর, ঠিক আছে।
অনেক ওয়েবসাইট কিন্তু স্যার গুগলের দ্বারা পেনাল্টি দেওয়া থাকে যে এখানে স্প্যামি কাজ বেশি হয়। সো এটার জন্য আমরা ফ্রি ডিএপিএ চেকারে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ডিএপিএ চেকার, ওয়েবসাইটটাকে পেস্ট করে আই এম নট এ রোবট অ্যান্ড চেক ডিএপিএ। সো এই টুলটা আমাদেরকে দেখিয়ে দিবে যে আমাদের স্প্যাম স্কোর কত আছে। সো আমরা বলেছিলাম যে 15-এর নিচে যে সকল ওয়েবসাইটের স্প্যাম স্কোর সেগুলো আমরা নিতে পারবো। সো এখানে আছে কি 1%, তাহলে খুবই ভালো। ডোমেন অথরিটি কত 85, অনেক ভালো। সো এইখান কেন দেখেন? স্প্যাম স্কোর দেখানোর মানে এটা মেজার করা হচ্ছে যে এই ওয়েবসাইটে যদি স্প্যামি লিঙ্কস বা স্প্যামি কার্যকলাপ বেশি থাকে সেই ক্ষেত্রে। সো এখানে আমরা চলে আসলাম। এবার এখান থেকে আমরা যেটা করব, এই যে দেখেন এখানে একটা সাইন ইন অপশন আছে। সো সাইন ইনে ক্লিক করি, যদিও আমাদের অ্যাকাউন্ট নাই, সো আমরা এখানে সাইন আপ করব। ওকে, সো এখানে দুইটা অপশন আছে, সাইন ইন, আমাদের তো অ্যাকাউন্ট নেই, সো আমরা সাইন আপে ক্লিক করলাম, করে আমরা এখনের মতো গুগল দিয়ে করছি। ওকে, তো নর্মালি আমরা একটা সাইন ইন করে নিলাম। এখন আমাদের যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোফাইল এডিট করার যে অপশন, এটা এখানে খুঁজতে হবে। কারণ এই ওয়েবসাইটের সাথে না আপনি পরিচিত না আমি, ঠিক আছে? সো আমাকে খুঁজতে হবে যে আমার যে প্রোফাইলটা এটা কোথায় আছে। সো বেসিক্যালি আমি তো এখান থেকে ক্লিক করলে লগ আউট হবে। সো এখানে দেখি, এখানে প্রোফাইল কই, আচ্ছা লগ ইন, এখন আমাকে খুঁজতে হবে যে আমাদের প্রোফাইল কই। দেখেন এখন এমন একটা ওয়েবসাইট আসে যেখানে প্রোফাইলটা কই, ক্রিয়েট তো করে ফেলেছি কিন্তু আর কিছু খুঁজে পাচ্ছি না। হয় ক্লিক করলে লগ আউট হয়ে যাবে, আর না ক্লিক করলে সাইন ইন হবে। সো যেখানে আমি কোনো কিছুই বসাতে পারছি না, যেখানে আমি কোনো এডিট বা কোনো অপশন খুঁজে পাচ্ছি না, ওইখানে আমার অ্যাকাউন্টটা ওপেন করে তো কোনো বেনিফিট নাই, কারণ আমার এখানে আমি কোনো লিঙ্কস বসাতে পারছি না। এখন এখানে ইনিশিয়ালি খুঁজে পাচ্ছি না, এর মানে এই না যে কোনো সেটিংয়ের অপশন থাকবে না, হয়তো বা আছে, আমাদের একটু ভালোভাবে দেখে বুঝে খুঁজতে হবে। না আমি সার্চ করে দেখছি, পাইনি। ঠিক আছে, এখানে সার্চ আসলে স্টোরিজ, ঠিক আছে, কী কী স্টোরিজ, এটা বেসিক্যালি ইন্ডিয়ান একটা ওয়েবসাইট। সো এখানে ইন্ডিয়ান রিলেটেডই বেশিরভাগ কথাবার্তা বলা আছে। ঠিক আছে, সো এখানে আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমি এটা বাদ দিলাম, আমি আরেকটা ওয়েবসাইট খুঁজবো, ধরেন এটা minds.com। সো এখানে এসে আমি একটা বার চেক দিব যেটার চেক দিয়ে, সো দেখেন এটা ডোমেন অথরিটি 84, স্প্যাম স্কোর কত 1%, সো গুড এনাফ। সো আমরা এখানে চলে গেলাম minds.com, এখানে গিয়েও আমরা একটা প্রোফাইল ওপেন করব। এখন এই যে দেখি, ব্লক তো করার কথা না। আচ্ছা, এখন এই যে 300টা পেলাম, হ্যাঁ, এখন এখানে যেগুলোর সাথে আমরা ব্যাকলিঙ্কস তৈরি করব বা সোশ্যাল প্রোফাইল তৈরি করব, সেটার জন্য আমরা একটা এক্সেল শিট অবশ্যই মেনটেন করব। রিজনটা হচ্ছে আমি যে প্রোফাইল ক্রিয়েট করলাম, ক্লায়েন্ট আমার থেকে চাইতে পারে যে তুমি যে সোশ্যাল প্রোফাইলগুলো ক্রিয়েট করেছো ওইগুলোর ডিটেলস আমাকে দাও। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা ডিটেলস দিব। তো সর্বপ্রথমে আমরা এখানে লিখছি সাইট বা আমাদের সাইটের ইউআরএলটা দিব, ওই ওয়েবসাইটের ডিএ স্প্যাম স্কোর, ঠিক আছে, এবং অবশ্যই যেহেতু সোশ্যাল প্রোফাইল করব, সো একটা ইউজার এবং একটা পাসওয়ার্ড থাকবে। ঠিক আছে, জাস্ট সিম্পল এই ডাটাটা আমাকে প্রোভাইড করতে হবে যে আমি এই সাইটে এত ডিএতে এত স্প্যাম করে এই ইউজার পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করেছি। সেখানে চলে গেলাম মাই ওন, নাও আমরা এখান থেকে জয়েন নাও দিব যেহেতু নতুন অ্যাকাউন্ট। সো এখান থেকে আচ্ছা আমাদের অ্যাকাউন্ট নেই, সো জয়েন মাইন্ডস নাও ক্লিক করলাম। এবার এখানে একটা ইউজার,
সো কথার কথা আমি এটা দিলাম ইউজার, ওকে, এবং আমাদের ইমেলও দিলাম। পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা পাসওয়ার্ড চুজ করলাম যেটা সবগুলোতে আমরা দিব, ঠিক আছে, র্যান্ডম একটা পাসওয়ার্ড চুজ করলাম। ওকে, সো এই পাসওয়ার্ড একটা বার দেখে নিই আমি। ওকে, সো আমি এই পাসওয়ার্ডটা ইউজ করেছি, হ্যাঁ। সো এখন যেটা করব, আমাদের এক্সেল শিটে যে পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ডটা রেখে দিলাম, আর যে ইউজারটা ইউজ করেছি যেহেতু একটা আনকমন ইউজারই থাকবে সেটা ইউজ করলাম। সো আমি চাইলে সেম ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে যতগুলো অ্যাকাউন্ট তৈরি করার করতে পারি। ওকে, সো এখান থেকে চলে গেলাম, দেন কনফার্ম পাসওয়ার্ড। ওকে, দেন এখানে হচ্ছে জাস্ট ক্যাপচা ইয়া করবে, সো YDPHK2 দিয়ে আই অ্যাকসেপ্ট, দেন জয়েন নাও। সো এখানে জাস্ট এখন একটা অ্যাকাউন্ট ওপেন হলো, ঠিক আছে। সো আমার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, আর এগুলো টেম্পোরারি মেল দিয়ে না খুললেই ভালো, ঠিক আছে। অনেক সময় যে কোড টোড আসে, সো এগুলো যদি কাজ না করে আবার ঝামেলা। ওকে, সো এখান থেকে যে কোডটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখানে বলছে আমাদের 3টা ইন্টারেস্টিং হ্যাশট্যাগস ইউজ করতে আছে। সো দিলাম টেকনোলজি, ধরেন দিলাম ক্রিপ্টো, আর দিলাম এডুকেশন, দেন কন্টিনিউ। সো বেসিক্যালি এখানে আমরা কিন্তু কোনো পোস্ট বা কোনো কিছু করতে আসিনি, জাস্ট এসেছি হচ্ছে একটা প্রোফাইল তৈরি করতে। আচ্ছা, ওয়েলকাম টু মাইন্ডস তৈরি করা ডান। এবার যেটা করব, আমাদের খুঁজতে হবে এই যে প্রোফাইলের আইকনটা কোথায় আছে। সো এই যে প্রোফাইলের আইকন, এখানে ক্লিক করব, এখান থেকে আমরা সেটিংসে যাব, ঠিক আছে। সো দেখেন অ্যাকাউন্ট, এই যে আমাদের প্রোফাইল, গেলাম। ওকে, গো টু প্রোফাইল এডিটর। ওকে, সো দেখেন এখানে আমি কভার দিতে পারবো, প্রোফাইল পিকচার দিতে পারবো, বায়ো দিতে পারবো, হ্যাঁ। এইখানে গিয়ে দেখেন আমি সোশ্যাল লিঙ্কস অ্যাড করতে পারবো। সো এখন আমি যদি এখানে এই যে আর্টিংসের বা artings.com এই ইউআরএলটা এখানে পেস্ট করে অ্যাড করি, তাহলে আমি কি করতে পারলাম, এখন যদি এটাকে সেভ করি তাহলে আমি একটা সোশ্যাল প্রোফাইল ব্যাকলিঙ্ক তৈরি করতে পারলাম। এখন এখানে যে সোশ্যাল প্রোফাইলটা দিয়েছেন, একটু আমরা যাই প্রোফাইল, গো টু প্রোফাইল এডিটর। এই যে সোশ্যাল প্রোফাইল যে দিয়েছেন, চাইলে একটা এটার স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে প্রোভাইড করে দিতে পারি আমরা ফর সোশ্যাল প্রুফ, যে ঠিক আছে আমরা এই যে পোস্ট করেছি। কারণ সে কিন্তু আপনি 500টা 600টা ব্যাকলিঙ্ক করবেন, সে কিন্তু এখানে এতগুলা চেক করার মতো তার সময় নেই, ঠিক আছে। মিনিমাম কোনো ইয়ে আছে যে এতটা ওয়েবসাইটের সাথে করতে হবে? মিনিমাম না, করতে থাকেন যত পারেন, যত বেশি করবো তত ভালো, ঠিক আছে। সো এখানে যে আমরা সাইট দিয়ে দিলাম, যে কোনো ওয়েবসাইটের লিংক কপি করে নিয়ে ব্যাকলিংক তৈরি করতে পারবো। হ্যাঁ এই যে আমরা করলাম যে আমরা তো এক্সচেঞ্জ তৈরি করলাম কার, আর্টিংসের, তাই না। সো এখানে স্পেস দিয়ে দিব, স্প্রেডশিট দিয়ে দিব, সোশ্যাল প্রোফাইল ব্যাক লিঙ্কিং ফর artings.com, ঠিক আছে। এবার এখানে মানে এরকম করে যতগুলো আছে, যতগুলো সোশ্যাল সাইট আছে, প্রত্যেকটাতে একটা করে ব্যাকলিঙ্কস ওপেন করতে হবে, ঠিক আছে। এখন এইগুলো স্যার কিছু ক্ষেত্রে ডু ফলো পাওয়া যায়, কিছু ক্ষেত্রে নো ফলো পাওয়া যায়, বাট এইগুলা অথরিটি খুবই খুবই লো পাস করে। আন্ডারস্টুড? কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? যদি লো অথরিটি পাস করে, তাহলে আমি এতগুলো কষ্ট করে খুঁজতেছি না। ওই যে লো করে করে আমরা হাই করছি, কিন্তু ওই জায়গায় যদি আমরা প্রপার গেস্ট পোস্টিং করতে পারতাম, তাহলে ওই যে মনে করেন খুব মানে লিপ জাম্প দিতে পারতাম। আচ্ছা, অনলাইনে যারা আছেন ভাইয়ারা, কোনো কোশ্চেন আছে? আর এগুলো কি দেখাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখাম নেই? স্যার স্যার আমি একটু লেটে জয়েন করছি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি।
ঠিক আছে। সো নাজমুল ভাইয়া, আপনার কোনো কোশ্চেন আছে, বা সায়েম ভাই কোনো কোশ্চেন আছে? জি না স্যার ভাইয়া। ওকে। স্যার আমার একটা কথা আছে। কে, কার, কোন দিকে? হ্যাঁ জি স্যার আমি। হ্যাঁ, বলুন বলুন স্যার। স্যার গত 2টা ক্লাসের ভিডিও আপলোড হয় নাই ড্রাইভে। আর বরাবর আর ড্রাইভ থেকে যে ভিডিও গুলো ছিল স্যার আমাদের পুরোপুরি ডাউনলোড করা নাই, অনেকগুলো ভিডিও দেখছি যে নাই, আপনি মনে হয় ডিলিট করছেন। জি স্যার, কারণ আমার ড্রাইভে স্পেস ছিল না, যার কারণে আমি ডিলিট করেছিলাম। সমস্যা নেই, আপনি একটু গ্রুপে নক দেন। আপনাদের ভাইয়া আছেন একজন, উনি হচ্ছেন আপনাদেরকে কিছু মনে না করলে ভিডিওগুলো দিয়ে দিবেন। আপনার কথাই বলছি স্যার। জি স্যার। ওটা কি নাজমুল ভাইয়া? না না না, ওটা নাজমুল ভাইয়া না, ওটা হচ্ছে স্যার আমি রবিউল ভাইয়া না? হ্যাঁ হ্যাঁ, রবিউল ভাই, হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে স্যার। আর গত ক্লাসের 2টা ভিডিও আর আজকের ভিডিওটা হ্যাঁ, আপলোড। নাজমুল ভাই ভিডিও কি দিবে? নাজমুল ভাই নিজেই এসইও এক্সপার্ট, উনি অলরেডি মার্কেটে কাজ করে। নাজমুল ভাই জি এখানে স্যার, দেখেন। আসলে ভিডিও গুলা থাকলে আমাদের সুবিধা হবে খুব, মানে প্রত্যেকটা ক্লাসের ভিডিও থাকলে আমাদের একবারে কন্টিনিউ ক্লাস করতে সুবিধা হবে। হ্যাঁ, কিন্তু হোমওয়ার্ক আর বা ক্লাস টাস্ক যখন দেই তখন কারো ক্যামেরা আর অন হয় না। ঠিক আছে, আমি এমন দেখেছি স্যার, কেউ কেউ শুয়ে শুয়ে খালি গায়ে ক্লাস করে। ঠিক আছে, ওইগুলা কিন্তু স্যার জি ঠিক স্যার। না। ঠিক আছে, জি স্যার। ওকে, সমস্যা নেই, বা গ্রুপে নক দেন, ভাইয়া ভিডিওগুলো দিয়ে দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার, আমরা একটু ছোট 10 মিনিট একটা ব্রেক নিব। সারাদিনে 3টা ক্লাস নিয়েছি তো গলাটা শুকায় আছে, একটু পানি খেয়ে আসি। আচ্ছা, সো ভাই আমাদের অফ পেজের আমরা লাস্ট পোর্শনটা যাচ্ছি, সেটা হচ্ছে ব্লগ কমেন্টিং। সো এগুলো হচ্ছে আমরা এর আগ পর্যন্ত যা দেখেছি, এগুলো সবগুলো বেসিকলি হচ্ছে আমাদের ওয়েবসাইটে ব্যাকলিংকস কালেক্ট করার জন্য যা যা করা দরকার বা যা যা করা যায়, এগুলো হচ্ছে ডিফারেন্ট টেকনিক্স টু গ্র্যান্ট অথরিটি অ্যান্ড অডিয়েন্স টু আওয়ার ওয়েবসাইট। ব্লগ কমেন্টিং বিষয়টা হচ্ছে, ধরেন আমরা হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্টস নিয়ে কাজ করি, তো এরকম অনেক আরও ব্লগার্স আছেন যারা কিন্তু হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্টসের উপর ব্লগ লিখেন। তো সেই সকল ওয়েবসাইট খুঁজে সেখানে গিয়ে একটা মিনিংফুল কমেন্ট এবং একটা লিঙ্ক প্রোভাইড করা আমাদের ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, সো এখানে দেখেন আপনি সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশনের জন্য হয়তো বা লিঙ্কস আলাদাভাবে পেয়ে যাচ্ছেন, অনেক লিস্ট আছে। বাট ব্লগ কমেন্টিংয়ের জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে বিভিন্ন সার্চ স্ট্রিংস ইউজ করতে হবে। সার্চ স্ট্রিংস হচ্ছে গুগলকে কিছু স্পেসিফাইড কমান্ডস দেওয়া, যেটার উপর বেস করে গুগল আমাকে ওয়েবসাইট শো করবে। যেরকম সাইট লিখে যখন আপনারা ডোমেন দিতেন, তখন বেসিক্যালি ওই ইউআরএলে যতগুলা পেজ আছে সবগুলো শো হতো। অল ইন টাইটেল দিলে যতগুলা টাইটেলে আপনার স্পেসিফিক কিওয়ার্ড আছে সেগুলো শো করতো। সো ঠিক ওইরকমই আমরা যদি 2টা কোটেশনের ভিতরে ধরেন আমরা দিলাম ইলেকট্রনিক প্রোডাক্টস, এবং আরও 2টা কোটেশনের মাঝখানে যদি আমরা দেই ধরেন কমেন্ট, কথার কথা। ঠিক আছে, সো এটা বেসিক্যালি একটা সার্চ স্ট্রিং হিসেবে কাজ করবে, যেখানে যেখানে আমরা কমেন্টস করতে পারবো এরকম যত ব্লগ ওয়েবসাইট আছে সেগুলো আমাদের সামনে চলে আসবে। সো আমরা এগুলো একটাতে চাই। সো এরকম অনেক সার্চ স্ট্রিংস আছে, আমি এআই দিয়ে দেখাচ্ছি কীভাবে সার্চ স্ট্রিংসগুলো বের করবেন। যেমন দেখেন এখানে একটা ব্লগ লেখা আছে ইলেকট্রনিক প্রোডাক্টস নিয়ে। ঠিক আছে, সো এটা হচ্ছে ধরেন ফিল্ম বা চিপস নিয়ে। ঠিক আছে, যে কী বলে এগুলোকে, কী বলবো, প্রসেসর চিপস ওর সামথিং, মাইক্রো প্রোটোকল সেন্সরস। ঠিক আছে, সো এটা নিয়ে দেখেন একটা ব্লগ লেখা আছে, এবং এই ব্লগের শেষে যদি আমরা যাই হয়তো বা আমরা এখানে একটা কমেন্টিং সেকশন পেতে পারি। এই যে দেখেন, দেখি, আচ্ছা দেখেন এখানে যদি আমাকে কমেন্ট বা পোস্ট কমেন্ট করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাকে সাইন ইন বা রেজিস্টার করতে হবে। সো আমি কিন্তু একসাথে 2টা কাজ করতে পারবো, এখানে হচ্ছে একটা সোশ্যাল প্রোফাইলও তৈরি করতে পারবো এবং এখানে একটা কমেন্ট দিতে পারবো। সো যেহেতু এখানে সাইন ইনের বিষয় আছে, আমরা এটাকে একটু অ্যাভয়েড করে আমরা অন্য একটা পেজে চলে যাই। সো ধরেন এই যে এটা, সো আমরা ইলেকট্রনিক প্রোডাক্ট লিখেছে, আমাদের আরেকটু স্পেসিফাই হওয়া উচিত। হ্যাঁ, সো যেমন দেখেন এই যে এখানে একটা অপশন দিয়েছে কমেন্ট লেখার জন্য। সো এখানে অবশ্যই আমাদের একটা কষ্ট হচ্ছে কি, এই পুরা ব্লগটা আমাদের পড়তে হবে
করে দেন একটা কমেন্ট লিখতে হবে। সো এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যদি আমরা চ্যাট জিপিটি বা এআই ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের কাজটা আরও অনেকটা ইজি হয়ে যাবে। কিভাবে? আমরা জাস্ট এই লিঙ্কটাকে কপি করব, কপি করে এআইকে বলবো অ্যানালাইজ দ্য লিঙ্ক অ্যান্ড প্রোভাইড মি এ meaningful comment, keep the tone casual and helpful. দিলাম। সো দেখেন এখন এআই নিজেই এই পুরো কন্টেন্টটা পড়বে, পড়ে আমাকে একটা হেল্পফুল কমেন্ট লিখে দেবে। সো কমেন্টটা যখন সে আমাকে প্রোভাইড করছে, দেখেন পজিটিভ কমেন্ট কি নিশ ব্রেকডাউন বাইং গ্যাজেটস। আচ্ছা, কমেন্ট বলতে ও কি বুঝলাম না, ঠিক আছে। বাইং গ্যাজেটস ইফ ইউ আর আফটার ট্রাস্ট, আচ্ছা এভাবে না। সো দ্য কমেন্ট শুড প্রেজ দ্য ব্লগার ফার্স্ট। কারণ আমি আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিব, ঠিক আছে। এই জন্য আমি যদি আপনাকে একটা থ্যাঙ্কস না জানাই বা আপনাকে অ্যাপ্রিসিয়েট না করি, আপনার ব্যাপারে চাপা না মারি, তাহলে আসলে আমাকে লিঙ্ক আপনি দিবেন না। সো যেমন দেখেন এই যে একটা সুন্দর একটা কমেন্ট শর্টের ভিতরে আমরা পেয়ে গেলাম। সো যেটা করতে পারে, এটাকে যদি আরেকটু ফার্নিশ করতে হয় তাহলে আমরা নিজেদের মতো একটু পড়তে পারি, পরে দেন এটাকে আরেকটু কিছু জায়গায় রিফাইন করা যায় কিনা, ঠিক আছে। সো এটাকে আমি কপি করলাম, এখানে গিয়ে এই যে আমি একটা কমেন্ট লিভ করলাম। এখন আমি যদি চাই এখানে একটা লিঙ্ক অ্যাড করতে পারি, ঠিক আছে। সো আমি বললাম এখানে অ্যাড মাই ওয়েবসাইট লিঙ্ক অ্যাজ নো ফলো ইন দ্য কমেন্ট। ইন দ্য কমেন্ট। সো আমার লিঙ্কটা কি, ধরেন আমি দিলাম artings.com, ঠিক আছে। সো এই যে এখানে আরেকটু ফার্নিশভাবে দেখাবে, ওকে। সো এই যে একটা চলে আসলো। এখন এখানে হয়তো বা এই যে রেল নো কমেন্টস এক্সেট্রা দিয়েছে, সো এটা আমরা রাখবো না। আমরা যেটা করব, এখানে আবার বসালাম। সো এই যে এক্সট্রা যেই অপশনগুলো আছে, এটা বেসিক্যালি আমি যখন বলেছিলাম ওকে যে নো ফলো দাও, সো বেসিক্যালি উনি আমাকে একটা কোড বসায় দিছে। সো আমি এখানে এরকমভাবে দিতে পারি, ফর মোর গ্যাজেট ইনসাইট ইউ ক্যান অলসো চেক আমাদের পেজ। সো এখন আমি যে একটা ওয়েবসাইটে কমেন্ট লিভ করবো, এটা ডিপেন্ড করবে ওয়েবসাইট ওনারের উপর, যে উনি আমাকে আমার এই কমেন্টটা অ্যাপ্রুভ করবে না ডিসঅ্যাপ্রুভ। তো এই ক্ষেত্রে আপনার 100% চান্সেস নাই যে অ্যাপ্রুভ করবে, 50-50, ঠিক আছে। সো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার নেম দিবেন এবং আপনার যে মেইলটা আছে সেই মেইলটা দিয়ে পোস্ট করবেন, ঠিক আছে। তো কমেন্ট পোস্ট হয়ে গেল। এখন উনি এটাকে অ্যাপ্রুভ করলে পরে এখানে শো করবে, ঠিক আছে। উনি ইউজুয়ালি মনে হয় না যে কোনো কমেন্ট এ পর্যন্ত অ্যাপ্রুভ করলে এখানে আমরা দেখতে পেতাম। সো আমরা যদি আমাদের সিট কিওয়ার্ডটা বা আমাদের সার্চ স্ট্রিংসটা একটু চেঞ্জ করে দিই, ধর ইলেকট্রনিক প্রোডাক্টস থেকে আমরা যদি দিই ব্লেন্ডার, আর এখানে লিখে দিলাম রাইট এ কমেন্ট, ওকে। সো দেখেন এখানে ডিফারেন্ট আচ্ছা ব্লেন্ডার ফর স্মুথি কিওয়ার্ডটাই দিলাম। সো এখানে উইথ রিলেটেড যত ব্লগ আছে এই ব্লগগুলো কিন্তু আমাদের সামনে এখন চলে আসবে এবং এখানে আমরা সেমভাবে কমেন্টস করতে পারবো। সো দেখি দেখেন লিভ এ কমেন্ট, দেখেন এ পর্যন্ত দুইটা খুঁজলাম, এই যে পাইলাম। সো এখানে দেখেন এখানে একটা অপশন দিয়েছে, কিন্তু আমি চাইলে একটা লিঙ্ক বসাতে পারি, ঠিক আছে। সো সেম জিনিসটা আমি লিখলাম। সো ফর মোর গ্যাজেট অ্যান্ড সাইট ইউ ক্যান অলসো চেক আউট আওয়ার পেজ বা ওয়েবসাইট। আচ্ছা, check out our website, okay। আর্টিংস লিখলাম, লেখার পর আমি কিন্তু এটাকে এখন চাইলে যে এখান থেকে একটা লিঙ্ক করতে পারি। এই যে দেখেন এখানে একটা লিঙ্ক অ্যাড হলো এবং এখানে আমাকে যা যা দিতে বলছে একটা মেইল, নাম আর ওয়েবসাইট, যদিও অপশনাল তাও আমি
দিয়ে দিলাম। এবং এখানে যে অপশনগুলো আছে, হ্যাঁ যদি নতুন কোনো পোস্ট আছে আমাকে ইমেল করো নতুন কন্টেন্টের বা কমেন্টের জন্য, আর আমার নামটা সেভ করে রেখো, কমেন্ট যদি আমি নেক্সট টাইম করি, কমেন্ট করে দিলাম। তাহলে দেখেন এখানে আমি একটা ডু ফলো ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো। এখন কথা হচ্ছে কি, এখানে দেখেন আরেকটা প্রোফাইল আমাকে ক্রিয়েট করতে হবে, মানে সোজা কথা ম্যাক্সিমাম জায়গায় আমাকে অ্যাকাউন্টস লগ ইন করতে হবে। সো এই যে সার্চ স্ট্রিং দিয়ে আপনি যে ওয়েবসাইটগুলো পাচ্ছেন, এরকম অনেক সার্চ স্ট্রিং আছে। সো আপনার জাস্ট কাজ হচ্ছে এআইকে গিয়ে বলবেন প্রোভাইড মি সার্চ স্ট্রিংস ফর ব্লগ কমেন্টিং ওয়েবসাইটস ফর ফাইন্ডিং ব্লগ কমেন্টিং ওয়েবসাইটস। সো এই যে দেখেন আমাদেরকে লিভ এ রিপ্লাই, হ্যাঁ, বি দ্য ফার্স্ট টু কমেন্ট, অ্যাড এ নিউ কমেন্ট, ওকে, তারপর হচ্ছে যে লিভ এ কমেন্ট, পোস্ট এ কমেন্ট। সামনে যেগুলো আছে এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের নিশ বা আমাদের যে কিওয়ার্ডসগুলো বা রেলেভেন্ট যে টপিকসগুলো। জাস্ট কাজ হচ্ছে এটাকে কপি করব, পুরা লেখাটাকে আমরা এখানে সার্চে যাব এবং এখানে আমাদের যেটা থাকবে, আমাদের যে কিওয়ার্ডটা সেটা আমরা অ্যাড করে দেবো, যেরকম ডিজিটাল মার্কেটিং কোর্স। সো দেখেন এখান থেকে আমরা খুঁজে পাবো, দেখি এগুলোতে আছে কি না। এই যে দেখি, এই যে দেখেন একটা কমেন্ট দিতে পারো, দেখেন যেখানে ওয়েবসাইট দেওয়ারও জায়গা আছে। সো এরকমভাবে আমরা কি করতে পারছি স্যার, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য এক একটা ব্যাকলিংস গ্যাদার করতে পারছি। সো এইগুলো হচ্ছে কিছু মেথডস যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের অথরিটি এবং ব্যাকলিংস বিল্ড আপ করতে পারি। ঠিক আছে। সো এখান থেকে যখন আপনি একটা পেজ ক্রিয়েট করে ফেললেন, তখন কিন্তু আসলে আর ওয়েবসাইটে আপনার কোনো কাজ নেই। আপনার টোটাল সময়টা দিতে হবে এই অফ পেজ এসইওর জন্য, বিকজ এইটাই হচ্ছে আপনাকে র্যাঙ্কিংয়ে, মেইনলি এটা আপনাকে র্যাঙ্কিংয়ে আনবে। এখন একটা গাড়ির চেসিস যতই ভালো হোক, যদি ইঞ্জিনের শক্তি না থাকে তাহলে ওই গাড়ি কোনো দিন কোনো রেসে জিততে পারবে না, তাই না স্যার? সো আপনি যত পলিশ করেন না কেন আপনার ওয়েবসাইটকে, যদি আপনার ব্যাকলিঙ্কিং ক্লিয়ার না থাকে, হাই অথরিটি না থাকে, আপনি ওয়েবসাইটে র্যাঙ্কস করতে পারবেন না। বুঝতে পেরেছেন? মোটামুটি স্যার আমার অনলাইনে যারা আছেন তারা কি বুঝতে পেরেছেন? সাগর খালি ক্লাস শেষের চিন্তা করে। আচ্ছা, সো যদি আমরা একটাবার রিপিট করি বিষয়টা, সেটা হচ্ছে আমাদের আজকের টপিক ছিল অফ পেজ এসইও বা হাউ টু ক্রিয়েট ব্যাকলিংস ফর আওয়ার ওয়েবসাইট। ঠিক আছে, অফ পেজ এসইওটা কি? আমাদের ওয়েবসাইট থেকে বের হয়ে বাইরে গিয়ে আমাদের ওয়েবসাইটের অডিয়েন্স এবং অথরিটি বাড়ানোর জন্য যে টেকনিক্স বা যে কাজগুলো করতে হয়, সেটাই হচ্ছে আমার অফ পেজ এসইও। সো অফ পেজ এসইওর অনেক টেকনিক্স আছে বা অনেক কি ফ্যাক্টরস আছে, যেগুলোর ভিতরে লিঙ্ক বিল্ডিং, ব্র্যান্ড মেনশনস, সোশ্যাল সিগন্যালস, সাইটেশন বা লোকাল এসইও, কন্টেন্ট মার্কেটিং, রিভিউ অ্যান্ড রেপুটেশন ম্যানেজমেন্ট, এগুলো অন্যতম। ঠিক আছে, তো এইগুলো তো হচ্ছে কি ফ্যাক্টরস, বাট যদি আমরা কথা বলি যে টেকনিক্সের ব্যাপারে, সো এইগুলো হচ্ছে টেকনিক্স যেগুলোর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালিতে ব্যাকলিঙ্কিং তৈরি করতে পারি। সো ব্যাকলিঙ্ক আনাটা অনেক হার্ড, ট্রু। সো এই কাজটা যতটা হার্ড ততটা বেশি বেনিফিশিয়ালও, কারণ এটাই আপনার ওয়েবসাইটকে ওই র্যাঙ্কিংটাতে ধরে রাখে। কারণ আপনি যদি কোয়ালিটি ব্যাকলিংস গ্যাদার করতে পারেন, তখন হচ্ছে আপনার যে র্যাঙ্কিংটা, আপনার যে পজিশনটা, ওটা সাস্টেইন করে। আর না হলে আপনি হচ্ছে আনইথিক্যাল ওয়েতে লো ডিএপিএ এরকম ওয়েবসাইটের সাথে যদি কানেকশন বিল্ড করেন, ওইটা অনেক দিন উপরে থাকবে না, আস্তে আস্তে করে নিচে নেমে যাবে। কারণ যখনই গুগল দেখবে যে আপনার ব্যাকলিঙ্ক থেকে আপনার কম্পিটিটরের ব্যাকলিঙ্ক 1 পয়েন্ট বেশি, অবশ্যই সে আগে তাকে প্রায়োরিটি দিবে। ক্লিয়ার? সো আমরা যদি কেউ যদি এখন আমাদেরকে এসইওর কাজ দেয়, তা আমরা কিছুটা বেসিক করে দিতে পারবো। ফার্স্টে আমরা কি করব, আমরা ফার্স্টে অডিট করব ওই ওয়েবসাইটে সব ঠিক আছে কিনা, টেকনিক্যাল এসইও, অন পেজ, অফ পেজ, আর্কিটেকচার সব ঠিক আছে কিনা দেখব। দেখার পরে ওনার এক একটা পেজ নিয়ে আমরা অন পেজের কাজ করব। কি কাজ? প্রথমে ওনার কন্টেন্টটা দেখব। ওনার কন্টেন্টের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব, প্রাইমারি কিওয়ার্ডগুলোকে আমরা প্লেসমেন্টসে বসাবো,
কন্টেন্ট যদি ছোট থাকে সেগুলোকে আরও ইনফরমেটিভ করার চেষ্টা করব, রাইট? করে আমরা বিভিন্ন রকমের লিঙ্কস অ্যাড করব। কি লিঙ্কস? ইন্টারনাল লিঙ্কস, এক্সটার্নাল লিঙ্কস। ইন্টারনাল লিঙ্কস কি? যেগুলো আমার ওয়েবসাইটের অন্য পেজে রিডাইরেক্ট করবে রেলিভেন্ট কোয়ারি অনুযায়ী। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে যেটা আমাদের ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটকে রেফার করবে। যেমন কেউ যদি আমাদের ওয়েবসাইটকে রেফার করে, ব্যাকলিঙ্কিং ক্রিয়েট করতে গেলাম ওনার ওয়েবসাইটে, তাহলে ওনার জন্য হবে এটা এক্সটার্নাল লিঙ্ক, আমার জন্য হবে ব্যাকলিঙ্ক, রাইট? মানে ধরেন আমি ওনার ওয়েবসাইটে গিয়ে আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক বসায় আসলাম, তাহলে ওনার ওয়েবসাইটে যখন অডিয়েন্স ক্লিক করবে তাহলে কি ওনার ওয়েবসাইট থেকে বের হয়ে আমার ওয়েবসাইটে আসতেছে না? তাহলে ওনার জন্য কি হলো? একটা এক্সটার্নাল লিঙ্ক তৈরি হলো, আর আমার জন্য একটা ব্যাক লিঙ্ক তৈরি হলো, ঠিক আছে? সো এই অন পেজ এবং অফ পেজ এই দুইটা মিলিয়ে যখন আমরা কাজ করব, স্লোলি বাট শিওরলি আমার ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করা শুরু করবে। আইডিয়া ক্লিয়ার? নাজমুল ভাইয়া বুঝতে পেরেছেন? হ্যালো, আচ্ছা সাইম ভাই, জি ভাইয়া। ভাই ক্লিয়ার? জি ভাইয়া। সাইম ভাই আপনি কোথায় থাকেন? ভাইয়া আমি আছি বর্তমানে বাসায়। না না না, মানে বাসায় তো সবাই থাকি, কিন্তু মানে এলাকাটা কি? মানে ও আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে রংপুরে। ও আচ্ছা। সো ভাই আমি একটা জিনিস বলবো, এই কোর্স আর যতদিনই আছে আমাদের, আমি সবাইকে অ্যাকচুয়ালি ইনভাইট করব একটা দিন আপনারা সবাই একটা ওপেন ডিসকাশনের জন্য আমাদের এখানে ভিজিট করেন। সবাই একদিনে হলে হ্যাঁ, আচ্ছা যেদিন সবাইকে যারা যারা আছেন সবাই একদিন আসেন, ওই দিন কোনো লেকচার হবে না, ওই দিন আমরা ওপেন ডিসকাশন করব, ঠিক আছে? আমরা কে কি জানি, কোন বিষয় নিয়ে কনফিউজড, কোন একটা বিষয়ে যখন আপনি কনভারসেশন করবেন একটা টপিকে 10-12 জনের সাথে, তখন কিন্তু নতুন নতুন অনেক কিছু আসলে জেনারেট হয়ে যায়। অনলাইনে থেকে ক্লাস করাটা আই নো ইটস হার্ড। সো এই ক্ষেত্রে একটা দিন যদি পসিবল হয় আমরা সবাই চলে আসব, এসে একদিন হয় কফি খেলাম, 1 ঘন্টা 2 ঘন্টা আমরা ছোট্ট একটা আড্ডাই দিলাম, না হলে করা সম্ভব, ওকে তাই না? ভাইয়া। ইনশাল্লাহ, ঠিক আছে। এসইও সাইটটা কঠিন লাগে, মেটা অ্যাডস, গুগল অ্যাডস এগুলো আছে, গুগল অ্যাডস এগুলো তো আছে। আচ্ছা, এসইও সাইট যদি আপনার কাছে কঠিন লাগে, মেটা অ্যাডস আর গুগল অ্যাডস আরেকটু কঠিন, বিকজ এখানে আপনাকে আপনার অডিয়েন্সকে বারবার ফিল্টারিংয়ের একটা বিষয় আছে, যা আপনার প্রথম দিনই অ্যাডস দিয়ে টার্গেটেড হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই। সো এই ক্ষেত্রে অনেকবার মেথডস, অডিয়েন্স, অনেক কিছু চেঞ্জ করা লাগে, ঠিক আছে? সো যেরকম এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে এসইওটা কীভাবে কাজ করবেন, ঠিক আছে? ওরকমভাবে গুগল অ্যাডসগুলো আসার দিন শেষে প্র্যাকটিক্যাল কাজ যখন করবেন তখন বেশি বেনিফিশিয়াল হবেন। কারণ আমরা এখন যেটা শিখছি সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখছি বা লেকচার পড়ছি, ওকে ফাইন, বাট যখন অ্যাকচুয়াল রেজাল্টস আপনারা দেখবেন তখন আপনারা আরও বেশি ক্লিয়ার হতে পারবেন। যে একটা অ্যাডস যখন আপনারা প্রোভাইড করবেন ফেসবুকের, $10 একটা অ্যাডস দিলেন, ওইখান থেকে ধরেন 10 টাকা বিক্রি হলো, তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনি যখন অ্যাডস দিয়েছেন প্রথম দিন, সেদিন আপনি 1000 টাকা খরচ করে 100 টাকা সেল জেনারেট করছেন। সো এটা আস্তে আস্তে কিন্তু বাড়বে। আমরাও যখন প্রথম অ্যাড দিয়েছি তখন কাজ করে নাই স্যার, ঠিক আছে? এটাই স্বাভাবিক, প্রথম তো করবে এরকম কোনো গ্যারান্টি নেই, অনেক একটা হয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ, অনেক একটা প্রবলেম হতে পারে। সো এটা যত দিন যাবে, যখন আপনি একটা কোম্পানি ধরেন, আমি আইটি বেসড কোম্পানির জন্য অনেকদিন ধরে কাজ করি, সো আমার কিন্তু আইটি বেসড অডিয়েন্স কীরকম থাকা দরকার, বয়স রেঞ্জটা কীরকম হওয়া দরকার, একটা ভালো একটা নলেজ গ্যাদার হয়ে যায় বা হয়ে গেছে। সো এখন আমি যদি অন্য একটা আইটি কোম্পানির জন্য অ্যাডস দিই তখন কিন্তু আমার এক্সপিরিয়েন্সটাই কাজে লাগবে। আবার আমি যদি ধরেন এই সার্ভিস ছেড়ে প্রোডাক্টে চলে যাই, যদি প্রোডাক্টের অ্যাডস আমি না দিয়ে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আবার আমাকে 2 মাস 3 মাস 4 মাস সময় দিতে হবে, দিয়ে তখন যখন এক্সপিরিয়েন্স হবে তখন আবার আমার অ্যাডসগুলো ভালো মতো কাজ করবে। জি, ওকে। সো আমাদের বাংলাদেশে না স্যার, যখন আমরা লোকাল ক্লায়েন্ট নিয়ে কাজ করি না, ওই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য 5 পয়সা খরচ করতে রাজি না, ঠিক আছে? ইনিশিয়ালি চাওয়াই হয় যে ভাই আমি অ্যাডস দিবেন, কালকের থেকে আমার সেল হবে, পরশুদিন আমি একটা বুগার্ডি ভ্যারন কিনবো,
প্ল্যানিং এটাই থাকে। তো এটা তো আসলে পসিবল হয় না, কারণ একটা স্কেলিং একটা বিষয় আছে, একটা গ্রাফ আছে না যে স্যার আস্তে আস্তে করে উপরে উঠে, এক টানে তো কেউ উপরে উঠে না। সো ডাউনফল থাকবে, আপ থাকবে, এরকম করে উঠা যায়। কিছুর মানে